সেন্টার ফর সিভিল রাইটসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ৩৬শে জুলাই বা জুলাই একটি সাহসী প্রজন্মের প্রথম বিজয়। শোষকের বুলেট আর সকল অপশক্তির বিরুদ্ধে রক্তই যেখানে প্রধান হাতিয়ার ছিল। আজ আমরা একত্রিত হয়েছি এমন একটি দিনে যেখানে আমাদের জুলাই অভ্যুত্থান এবং আজ থেকে প্রায় ১ বছর আগে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হয় গত ৮ই আগস্ট ২০২৪। রাষ্ট্র এবং সমাজের বৈষম্য দূর, মৌলিক সংস্কার সহ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার মধ্যে গত ৮ই আগস্ট গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা এবং তাদের লিগ্যাল স্ট্যাটাস নিয়ে আয়োজিত আজকের এই সেন্টার ফর সিভিল রাইটস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান। সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাতা বিচারক জনাব FM আব্দুর রহমান স্যার। আমরা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করছি হাফেজ মাওলানা জয়নুল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العظيم। হে নবী, বলুন, হে আল্লাহ, বিশ্বজাহানের মালিক, তুমি যাকে চাও রাষ্ট্র ক্ষমতা দান করো এবং যার থেকে চাও রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নাও। যাকে চাও মর্যাদা ও ইজ্জত দান করো এবং যাকে চাও লাঞ্ছিত ও হেয় করো। কল্যাণ তোমার হাতেই নিহিত। নিঃসন্দেহে তুমি সব কিছুর উপর ক্ষমতাশালী। তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাও এবং দিনকে রাতের মধ্যে, জীবনহীন থেকে জীবন্তের মধ্যে আবির্ভাব ঘটাও এবং জীবন্ত থেকে জীবনহীনের মধ্যে, আর যাকে চাও বেহিসেব রিজিক দান করো। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী, সেন্টার ফর সিভিল রাইটসের আহ্বায়ক অ্যাডভোকেট জনাব মোহাম্মদ পারভেজ হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনায় ইতিমধ্যে আমাদের এই বৈঠকে উপস্থিত হয়েছেন মজলুম সম্পাদক
অন্যায়ের বিরুদ্ধে আপসহীন কণ্ঠ, দেশের এবং বিদেশের লক্ষ কোটি জনতা যার জন্য দোয়া করে, যে মানুষটি মরতে মরতে বেঁচে গেছেন, মৃত্যুঞ্জয়ী সম্পাদক শ্রদ্ধাভাজন ডক্টর মাহমুদুর রহমান স্যার, আজকে আরও যারা উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমরা এই কথাটি বলবার চেষ্টা করছি যে স্বাধীনতার ৫৪ বছরে আমরা কোনো সময় বিজয় অর্জন করেছি। ১৯৭১ থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রতিটি আন্দোলনের সংগ্রামে সাধারণ জনতা জীবন দিয়েছেন যে লক্ষ্য অর্জন করার জন্য। বিজয় হয়েছে, বিজয়ী শক্তি ক্ষমতা আরোহণ করেছেন, কিন্তু জনগণের লক্ষ্য বারবারই হোঁচট খেয়েছে। একটি কথা খুব পরিষ্কার করে আমরা বলতে চাই, সেটি হচ্ছে এই ১৯৭১ সালের বিজয়ের পরে যে সরকার গঠিত হয়েছিল, সরকারের জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। ৭০ সালের যে নির্বাচন হয়েছিল, অবিভক্ত পাকিস্তানকে সামনে রেখে সেই নির্বাচনটি ছিল। এবং বললে ভুল হবে না, অত্যুক্তি হবে না, স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানি বর্বররা আমাদের উপর চাপিয়ে দিয়েছিলেন। এই জন্য বলছি ২৫শে মার্চ, যেটাকে আমরা কালো রাত্রি বলছি, এই কালো রাত্রি দীর্ঘ সময় পর্যন্ত, সেটা যদি রাত ২টো বলি ৩টা বলি, শেখ মুজিবুর রহমান সাহেব অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার জন্যই কিন্তু অপেক্ষা করছিলেন। স্বাধীনতার কোনো শব্দ, কোনো ডাক শেখ মুজিবুর রহমান সাহেবের কাছ থেকে ১৯৭১-এর ২৫শে মার্চে আসেনি। এরপরে যে সরকার গঠিত হয়েছে, এবং সবচেয়ে অবাক করার বিষয় ছিল এই জাতীয় সংসদ এবং এই সংবিধান একটি বাচ্চাদের খেলার পুতুলে পরিণত হয়েছিল। একজন ব্যক্তি সংসদে প্রধানমন্ত্রী হয়ে ঢুকলেন, তিনি রাষ্ট্রপতি হয়ে বের হয়ে আসলেন, জনগণের কোনো ম্যান্ডেট ছাড়া, কোনো সমর্থন ছাড়া। এমনিভাবে সংবিধান দুমড়ে মুচড়ে গিয়ে একটি সময় সকল রাজনৈতিক অধিকার, সকল রাজনৈতিক দল, মত প্রকাশের সকল মাধ্যমগুলো বন্ধ হয়ে গিয়ে একটি দল, একটি দেশে একটি দল থাকলেন, বাকশাল কায়েম হলো। সংবিধানের আরও একবার মৃত্যু ঘটল। সিপাহী বিপ্লব, ১৯৭৮ সালে নির্বাচন কিংবা ৭৯-র জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনসমর্থন পুষ্ট একটি সরকার গঠিত হয়েছিল। সেই সরকারও পরবর্তীতে জনসমর্থন কতটা ছিল এটা আজকের প্রধান অতিথি বা অন্য বক্তারা বলবেন। কিন্তু সংবিধানের যে মৌলিক অধিকার ছিল, এবং আরেকটু পেছনে গিয়ে যদি বলি, সংবিধানের যে 4টি মূল স্তম্ভ, জনসমর্থনহীন, জনগণের সমর্থন ছাড়া যেই মূল নীতিগুলো স্থাপিত হলো, এগুলো একইভাবে আবার ৭৮-৭৯-তে এসে পরিবর্তিত হলো। এগুলোতে জনগণের কতটা সমর্থন ছিল সেটা হলো বিবেচ্য বিষয়। ঠিক তেমনিভাবে সামরিক শাসন, এর পরবর্তীতে অগণতান্ত্রিক সরকারের নানান পর্যায়ে যেই জায়গাটায় আমরা এসে লেগুনা ফিল করেছি, একটি বড় ধরনের ল্যাকিংস দেখেছি। এই আইন হচ্ছে, এই আইনটা কতটা জনসমর্থিত, এইটা কতটা সংবিধান সম্মত, এই বিষয়গুলো চ্যালেঞ্জ করবার মতো, এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরবার মতো একটি সংগঠনের তীব্র অভাব অনুভব করছিলাম আমরা দীর্ঘদিন ধরে। যদি ছোট্ট করে একটু বলতে চাই, আমাদের প্রতি বছর যে কোনো ফরম্যাটের গভর্নমেন্টই থাকুক না কেন, একটি বাজেট পাস হয়। সেই বাজেটের ভালো মন্দ সব কিছু বিবেচনায় আমরা দেখেছি যে এগুলো নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়। সিপিডি বা অন্য যে কোনো সংগঠন বলি, এগুলো নিয়ে অনেকভাবেই সমালোচনা হয়। কিন্তু যে আকারে আইনটা হোক না কেন, সেই আইনগুলো যেভাবে জনগণের সমর্থন পুষ্ট কিনা আলোচনা সমালোচনা যেটা হওয়ার কথা, সেটা কখনোই হয়নি। আমরা এই অবস্থান থেকে মনে করেছি আগামী দিনগুলোতে সংসদে অথবা সংসদের বাহিরে, রাষ্ট্রপতি ঘোষিত অথবা অন্য যে কোনো ওয়েতে যে আইনটাই হোক না কেন, সেই আইনটা সংবিধান সম্মত কিনা, জনগণের পক্ষে কিনা, অথবা কোনো ব্যক্তি বা শাসক গোষ্ঠীকে এস্টাবলিশ করার জন্য কিনা, এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরবার জন্যই সেন্টার ফর সিভিল রাইটসের জন্ম। যদি আরেকটু বলি, আমরা মৌলিক যে অধিকারগুলো সংবিধান সংরক্ষিত, আমরা বারবার দেখেছি সকল সময়ে মানবাধিকারের কথা যারা বলেন, যারা মানবাধিকারের সহানুভূতি নিয়ে ক্ষমতায় আসেন, আমরা যেটা বলছিলাম যে এই আইনের চুলচেরা বিশ্লেষণ এবং একইভাবে
মৌলিক মানবাধিকার যেগুলো আছে জনগণের, সেগুলো সংরক্ষিত হচ্ছে কিনা, কোন জায়গায় লঙ্ঘিত হচ্ছে, এই বিষয়গুলো তুলে ধরবার জন্যই বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিসরত কিছু সাহসী আইনজীবীদের এই পদক্ষেপ হচ্ছে সেন্টার ফর সিভিল রাইটস। আমরা আশা করছি, যেভাবে আমরা শুরু করেছি, আমরা আশা করছি জনগণের মৌলিক অধিকারের সমুন্নত রাখার ক্ষেত্রে এবং আইন বিধি এগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, যদি না হয়ে থাকে তার লেগুনোটা কোথায়, এবং সবশেষ সরকারের দিক নির্দেশনা দেওয়ার জন্য এই সংগঠন কাজ করবে ইনশাল্লাহ। আজকে আমাদের প্রথম অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি তারা এসে আমাদেরকে ধন্য করেছেন। আমি বিশেষ করে ডক্টর মাহমুদুর রহমান স্যারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন, আগামী দিনে কাজ করবার ক্ষেত্রে আমাদেরকে সাহস জুগিয়েছেন। বিচারপতি FM আব্দুর রহমান স্যার, যিনি বরাবরই যখন বেঞ্চে ছিলেন অথবা বেঞ্চের বাইরে সকল সময় তিনি মানুষের পক্ষে, আইনের পক্ষে কথা বলেছেন, চিৎকার করেছেন, রক্ত বের করেছেন। কে শুনেছে সেটা বিষয় নয়। আমরা আগামী দিনে স্যারকে ওয়াদা দিচ্ছি, স্যারের এই সাহসী সকল বক্তব্যের সাথে যেভাবে সাহস জুগিয়ে এটি বাস্তবায়ন করা দরকার, সেই শক্তি আমরা আগামী দিনে যোগাবো ইনশাআল্লাহ স্যারকে। এই আশা এবং ভরসা রেখে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান ভালোভাবে হবে এবং আপনারা শেষ পর্যন্ত থেকে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন, এই আশা ভরসা করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। লেজিটিমেসি অফ লিগ্যাল স্ট্যাটাস অফ ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকারের আইনগত বৈধতা এবং মর্যাদা। এ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের কিনোট স্পিকার, তিনি তার বক্তব্য পেশ করবেন। আমাদের সেন্টার ফর সিভিল রাইটের অন্যতম সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী ব্যারিস্টার SM শাহরিয়ার কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এটা প্রথম অনুষ্ঠান। আপনারা যারা এসেছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। বিশেষ করে মজলুম সাংবাদিক, আমাদের প্রাণ প্রিয় বড় চোখের মণি মাহমুদুর রহমান ভাই, উনি এসছেন, এটা আল্লাহর কাছে চরম শুকরিয়া। এবং আমাদের বিচারপতি মহোদয়, উনি একটু আগে বললেন যে বারে থাকতে এবং বার থেকে এসেও সবসময় যে অনুপ্রেরণা দিয়েছেন এবং সত্যের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে চলার জন্য যে কথাগুলো বলেছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমার আজকের এই আমাদের যে সাবজেক্ট ম্যাটার, সে সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে, এই দেশটা শুরুই হয়েছে ভুল থেকে। শেখ মুজিবুর রহমান সাহেব 10 তারিখে 10 জানুয়ারি ফিরে আসলেন, শপথ ছাড়াই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন, তাকে কেউ শপথ পড়াননি। তিনি 12 তারিখে শপথ পড়ালেন আবু সাইদ চৌধুরী সাহেবকে রাষ্ট্রপতি হিসাবে, যে নিজেই শপথ পড়াননি, উনি আবার শপথ পড়ালেন। উনি নিজেকে বলে দিলেন যে না, আমি এখন প্রেসিডেন্ট থাকবো না, প্রধানমন্ত্রী হব। এই যে ইচ্ছা, না, এই দেশটার সমস্ত মানুষ, সাধারণ মানুষ, এবং আমি 30 লাখ না 3 লাখ সে বিতর্কে যাচ্ছি না, এই যে শহীদের আত্মত্যাগ প্রতিবার ভুলণ্ঠিত হয় কাদের হাতে? কতিপয় লোকের হাতে। আজকেও আমরা দেখতেছি 36শে জুলাই এত আত্মত্যাগের বিনিময়ে একটা সরকার এসেছে। এই সরকার কি কেবল নির্বাচন করার জন্য এসেছে? এই সরকারের মধ্যে আর 91 সালের তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে কি কোনো পার্থক্য নাই? এই সরকার কি বিপ্লবী সরকার? এই সরকার কি জনগণের ইচ্ছার প্রতিফলনের সরকার? না, এই সরকার অন্য সরকারের ধারাবাহিকতা রক্ষা করার জন্য যতক্ষণ আরেকটা সরকার আসবে না, ততক্ষণের একটা সরকার। আজ পর্যন্ত এই বিষয়গুলো অমীমাংসিত থেকে গেল, 1টা বছর পার হয়ে গেল। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্ষুদ্র জ্ঞান, সেজন্যেই আমরা আজকে আমাদের সম্মানিত প্রধান বক্তা এবং অতিথিদের মধ্যে থেকে আমরা শুনব। তো এখানে আমি এই পর্যন্ত বলে শেষ করছি। আজকে আমাদের প্রতিটা বিষয়ে মনে হয় আমাদের একটা পরিষ্কার অবস্থান জানানো উচিত। এই পরিষ্কার অবস্থানের অভাবেই আজকে স্বাধীনতা 56 বছর পরও আমরা অনেক পিছিয়ে আছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আক্কাদ চৌধুরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেন্টার ফর সিভিল রাইটস সম্পর্কে শুরুতে শুনেছি, যেটা
আসলে একটা মেইডেন প্রোগ্রাম প্রথমবারের মতো হচ্ছে, তবে টপিক্সটা খুবই চমৎকার এবং সময় উপযোগী। যেহেতু 1 বছর পরেও আমরা আমাদের চলমান সরকারের স্ট্যাটাস নিয়েই এখনও নানা রকমের কথাবার্তা শুনছি বিভিন্ন দিক থেকে, এবং এই যে একটা টানাপোড়ন, এটাও সরকার তার নিজের কাজ করার ক্ষেত্রে একটা বাধা হিসেবে আমার মনে হয় যে কাজ করে। একটা সরকার তার লেজিটিমেসি নিয়ে যখন প্রশ্ন চলতেই থাকে, তাহলে তার রেগুলার যে কাজগুলো অথবা যে সত্যিকারের যে গোলটা সেট করা হয়েছে সরকারকে ঘিরে, সেটা অর্জন করার ক্ষেত্রেও এক ধরনের বাধা, অবশ্যই অদৃশ্য বাধা এখানে দেখা যায়। তো যাই হোক, আমরা আলোচনার শুরুতে যে কথাগুলো শুনেছি এগুলো রিপিট করছি না। এই অর্জনটা, এই 36 জুলাইটা আমাদের জীবদ্দশায়, আমরা যারা 40 বা এর আশপাশে বয়সের, আমাদের জীবদ্দশায় ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা আমরা সামনে থেকে দেখার এবং অংশগ্রহণের সুযোগ পেয়েছি। এটা কোনো কুতর্কে বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিতর্কের মধ্যে থেকে এই সফলতা যদি কোনোভাবে আমরা হাতছাড়া করে ফেলি, তাহলে এটা আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় অপ্রাপ্তির একটা বিষয় হয়ে থাকবে। তো আমরা আশা করব যে এই সরকারের যে বিষয়টা, যে গোলটা, সেটা অবশ্যই শাসন ব্যবস্থা পরিবর্তনের দিকেই তার ফোকাস করা হবে। শুধুমাত্র একটা রেজিম চেঞ্জ বা একটা পক্ষের হাত থেকে অন্য পক্ষের হাতে শুধুমাত্র শাসনভার অর্পণ করার এই রেগুলার ডিউটিটাই এই সরকারের ডিউটি হবে না, এবং সেটা আমরা কখনো ভাবিও নেই প্রথম দিক থেকে, যখন আর গত বছরের 8 আগস্ট এই সরকার তার শপথ গ্রহণ করে। এখানে বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে এই সরকারের ভূমিকা ইতিহাস অবশ্যই একসময় বিচার করবে। তবে এটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে এই গভর্নমেন্টের যে নৈতিক ভিত্তি, এটাও যাতে প্রশ্নবিদ্ধ না হয়, বা আইনগত ভিত্তি যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেই জিনিসগুলো একটা সেটেল হয়ে যাওয়া প্রয়োজন এই সরকার থাকা অবস্থাতেই। আমরা স্যারদের আলোচনা শুনবো। আমি এ পর্যন্তই বলছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জন্য অনুরোধ করছি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জনাব আশরাফুল ইসলাম। বর্তমানে আমাদের যে সরকার ব্যবস্থা আছে, এই দেশের সরকার ব্যবস্থার আইনগত ভিত্তি নিয়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মেহমানবৃন্দ এবং উপস্থিত সদস্য সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 9 তারিখ, 1 বছর পার হয়ে 1 মাস হয়ে গেছে। লাস্ট 1 বছরে যেখানেই গিয়েছি, প্রত্যেকটা জায়গায় এই সরকারের সবচাইতে বেশি যে বিষয়টা আলোচনা হয়েছে সেটা এই সরকার আসলে কী ধরনের সরকার। এক পক্ষ দাবি করেছে যে এটা অভ্যুত্থানের ফলে একটা বৈপ্লবিক সরকার, আর এক পক্ষ দাবি করেছে যে না, এটা আমাদের প্রচলিত সংবিধানের অধীনেই একটা অন্তর্বর্তীকালীন সরকার। এখনও আসলে এই প্রশ্নের এখনও কোনো সঠিক সমাধান হয়নি। এর মাঝখান দিয়েই আমাদের জুলাই ঘোষণাপত্র এসেছে, যেটা আমরা হয়তো আশা করেছিলাম যে একটা এমন একটা দলিল হবে যে দলিলের হবে এই সরকারের একটা অন্যতম আইনগত ভিত্তি। কিন্তু বাস্তবিক অর্থে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই ঘোষণাপত্র আসলে যারা এই জুলাইয়ের অভ্যুত্থান বা এই গণ অভ্যুত্থানের পিছনে যারা আত্মত্যাগ করেছে, তাদের যে মূল স্পিরিট নিয়ে তারা এই জুলাই অভ্যুত্থান ঘটেছিল, সেই স্পিরিটও এই জুলাই ঘোষণাপত্রে প্রকৃতপক্ষে এখানে কোনো দৃশ্যমান ঘোষণাপত্র হয়নি। এখন আমরা যেহেতু এদেশের আপামর জনতা বিগত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন করে এই ফ্যাসিস্টকে হটিয়ে আমরা একটা নতুন দেশ বিনির্মাণের জন্য একটা ব্যবস্থাপনার দিকে এগিয়েছিলাম। এখানে সবচাইতে বড় যে দুর্বলতাটা প্রকট হয়েছিল জুলাই আগস্ট অভ্যুত্থানের পরপরই, সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক একটা বড় ধরনের ব্যর্থতার পরিচয় আমরা দিয়েছি। আমাদের যতগুলো রাজনৈতিক স্টেক হোল্ডার ছিল, পলিটিক্যাল স্টেক হোল্ডার, যারা প্রকৃতপক্ষেই ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করেছে, তারা কোনোভাবেই এই আন্দোলনটাকে চূড়ান্ত সফল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা পরবর্তীতে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে তারা আর কোনো কাজ ওইভাবে দৃশ্যমান কাজ করেনি। এটাই হচ্ছে সবচাইতে বড় ত্রুটি হচ্ছে যে এই সরকারের প্রকৃতপক্ষে সেটা অভ্যুত্থানের সরকার না অন্তর্বর্তীকালীন সরকার, এইটার লেজিটিমেটি নিয়ে যে প্রশ্নটা উপস্থাপন হয়েছে, এটার পিছনে দায়ী হলো আমাদের এই রাজনৈতিক দলগুলোর একটা বড় ধরনের ব্যর্থতা। তো এখন যেটাই হয়েছে, আমরা 1 বছর অতিবাহিত করেছি, আমাদেরকে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন এর ভিতর দিয়েই সামনে হয়তো ইলেকশন হবে, আমাদেরকে একটা সুরাহা আসতে হবে। তা না হলে
আমরা যদি এই গভর্নমেন্ট সহ সামনের দিনের যদি এই গভর্নমেন্টের আইনগত ভিত্তি তৈরি না থাকে, তাহলে এই গভর্নমেন্টের অধীনে আগামীতে যে ইলেকশন হবে সেই ইলেকশনে যে ধরনের যে সরকারই হোক, সেটা জাতীয় সরকারই হোক বা একটা গভর্নমেন্টই ফর্ম করুক, সেই গভর্নমেন্টও তার আইনগত ভিত্তি নিয়ে নিজেই সংকটের ভিতরে পড়ে যাবে। তো আমাদেরকে সেই সুরাহার পথ তৈরি করার জন্যই আজকের এই আলোচনা হয়তো আমাদের জন্য, আমাদের যারা মান্যবর অতিথি আছেন, আমাদেরকে পুরো গুরুত্বপূর্ণ আলোচনা এবং দিক নির্দেশনা দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বর্তমান সরকারের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহিল মারুফ ফাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি ব্যক্তিগতভাবে আমার হতাশার কথাই বলবো। আমরা একই সাথে একটা সৌভাগ্যবান জাতি, যারা সম্ভবত পৃথিবীতে প্রথম একটি সৌর সরকারকে কোনো বিনা অস্ত্রে, কোনো একমাত্র জনগণের প্রতিরোধের মাধ্যমে আমরা পরিবর্তন করতে পেরেছি। এবং এই সাথে আমরা খুব দুর্ভাগ্যবান জাতি যে আমরা একটি অপরচুনিটি পাওয়ার পরেও আমরা এটাকে কাজে লাগাতে পারিনি। আমি ব্যক্তিগতভাবে চাইবো যে আমাদের এখানে যারা মেহমান আছেন, যে আমাদের এখানে আমাদের যে প্রধান অতিথি আছেন এবং অন্যান্য যারা স্পিকার আছেন, ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন যে এই অবস্থায় আমাদের করণীয়টা কী। কারণ অলরেডি এই সরকারটা কি বিপ্লবী সরকার, নাকি অভ্যুত্থানের পরবর্তী সরকার, নাকি ইন্টারিম সরকার, সেটাতেই আমরা এখনও ঘুরপাক পেঁচের মধ্যে আছি। ইন দ্য মিন টাইম আমাদের চিফ নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেছেন। নির্বাচন হলে যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে, তারা আমাদের সংস্কারগুলোকে কি রাখবেন কি রাখবেন না, এটা আমরা ক্লিয়ার না। অপরদিকে সংবিধান যে অবস্থা, সে অবস্থার মধ্যে সংবিধান আছে। এই সংবিধানকে রেখে আমরা কতটুকু সংস্কারকে আমরা তুলতে পারবো, এটা প্রশ্নবিদ্ধ। আমি আশা করব, আমি যেহেতু ব্যক্তিগতভাবে হতাশ, আমি মনে করি আমার মতো আরও অনেক জনগণ হতাশ, বাংলাদেশের লোকজন হতাশ। এই হতাশার মধ্যে থেকে আমরা কীভাবে উত্তরণ করতে পারবো, আমরা কীভাবে আলো পেতে পারি, এটা আমাদেরকে গাইডলাইন করবেন আজকের আমাদের অতিথিরা। আমি এই আশাবাদ ব্যক্ত করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশিষ্ট সাংবাদিক, শিশু সংগঠক জাকারিয়া হাবিব পাইলট। ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সেন্টার ফর সিভিল রাইটস নামের যে প্রতিষ্ঠানটি এ ধরনের একটা আয়োজন করেছেন। বিশেষ করে যারা আইন নিয়ে কাজ করেন, তারা এই অন্তিম মুহূর্তে সামনে এসেছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ। আসলে আমরা প্রথমেই বলছিলেন ব্যারিস্টার শাহরিয়ার যে আমাদের দেশটার শুরু থেকে এখন পর্যন্ত আমরা আইনগতভাবে যেভাবে চলা উচিত ছিল, আমরা আসলে সেভাবে চলতে পারি নাই। ভুল হতে পারে, কিন্তু ভুল সংশোধনের সুযোগ যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে এটি হবে সবচেয়ে বড় ভুল। আমি মনে করি 1971, 75, 91 এবং সর্বশেষ 24-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের ফলে আমরা যে দেশটা পেয়েছি, এখনও সময় আছে আমাদের হাতে যে আমরা যেন সঠিক নির্দেশনায় চলতে পারি। আমাদের মাঝে যে প্রধান অতিথি উপস্থিত আছেন, উনি অত্যন্ত বিদগ্ধজন। আমি মনে করি যে ওনার সুস্পষ্ট কথা এবং যারা আজকের এই আইনজীবী যারা আছেন, যারা আইন নিয়ে কথা বলছেন, তাদের উদ্যোগে বাংলাদেশ আবার সঠিক পথে পরিচালিত হবে। এ কথা বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সেন্টার ফর সিভিল রাইটসের অন্যতম সদস্য অ্যাডভোকেট কামরুজ্জামান। সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে শুরু করছি। সংক্ষিপ্তভাবে আমি ভূমিকাতে বেশি সময় না নিয়ে শুধু দুটি কথা বলতে চাই। নাম্বার 1, আজকে যদি আইনি ভিত্তিটা না দাঁড়ায়, সরকারের ভিত্তিটা কি হবে তাহলে? তারপরে হচ্ছে যে নির্বাচন করলে সে তার বৈধতা কি হবে? পুরোপুরি এই সরকার একটা বিপ্লবের মধ্য দিয়ে এসছে। বিপ্লব আইন মেনে হয় নাই। পৃথিবীটা জন্মগ্রহণ করেছে যখন, তখন আইন মেনে পৃথিবী জন্মগ্রহণ করেনি। অতএব তারপরে এসে আইন, যেমনিভাবে বাংলা ভাষা যে কোনো ভাষা প্রথমে ভাষা আসে, তারপরে গ্রামার আসে। বিপ্লব হয়েছে, এটাকে আইনি ভিত্তি দিতে হবে। এখন যদি আমরা আইনি ভিত্তি না দিতে পারি,
তাহলে আমাদের যে জন্ম সেটা নিয়ে প্রশ্ন উঠবে, জন্মের পরে যারা পরবর্তী কার্যক্রম এবং প্রজন্ম সেটা নিয়ে প্রশ্ন উঠবে। অনেক বড় কথা আছে, সেই জন্যে আবার এটা আমি শুধু এইটুকু বলছি যে প্রয়োজনীয়তাটা এই জায়গায় যে এই গোড়াতে যদি আমরা ভিত্তিটা না দিতে পারি তাহলে সব কিছু অভিত্তি, অমূল্যায়ন, বেআইনি ইত্যাদি হয়ে যাবে। তাই সকলকে ধন্যবাদ যে আজকে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি এবং আমাদের মাঝে যে প্রথিতযশা মেহমানরা আছেন, বক্তারা আছেন, তিনারা আমাদের দিক নির্দেশনা দিবেন। আমরা শুধু প্রয়োজনীয়তার কথাটা বললাম। সবাইকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সেন্টার ফর সিভিল রাইটসের অন্যতম সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। ধন্যবাদ সবাইকে সকালে সমস্ত ব্যস্ততা কাটিয়ে আমাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আসলে এখানে প্রোগ্রামের চেয়ে বেশি আমি খুব আবেগ আপ্লুত স্যারকে পেয়ে, কারণ যখন আমরা ওয়ার ক্রাইমে ট্রায়াল করতাম ডিফেন্স কাউন্সিল হিসেবে, বিভিন্ন পুলিশে হয়রানির শিকার হতো, তখন আমি স্যারের জেলের যে ইয়াগুলো পাবলিশ হতো আমি এগুলো পড়তাম, পরে চিন্তা করতাম কদিন পর তো আমাদেরও যাওয়া লাগবে, তাহলে কীভাবে সিনারিটা হতে পারে সেটা আমি কল্পনা করতাম। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে বিভিন্ন হয়রানির শিকার হতো। যেমন দেখা যাচ্ছে একজন সাক্ষী আসেনি, আমার বাসায় গিয়ে রেড দিচ্ছে পুলিশ ধানমন্ডি থানায়। এরকম একটা প্রথম স্যারের পত্রিকায় দেখেছি রাতে আমার বাসায় রেড দিয়েছে, সকালেই স্যারের পত্রিকায় এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ আসে, যার পরে এমএনএসটি আমার এটা লিখেছে। এরপরে আমরা কোর্ট থেকে কিছু ডাইরেকশন পেলাম যেন আমাদেরকে হেরেস করা না হয়। আসলে স্যার আমাদেরকে একটা ছায়ার মতো ছিল স্কাইপ ইস্যুতে, বিভিন্ন ইস্যুতে, যেটা কখনো স্যারের এই কৃতজ্ঞতা বোধ সবসময় থাকবে, সারা জীবন থাকবে, শেষ মুহূর্ত পর্যন্ত স্যারের প্রতি থাকবে। ধন্যবাদ স্যারকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আসলে এখানে আমাদের আজকের মূল বিষয়টি হচ্ছে অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি, বৈধতা এবং মর্যাদা। এই বিষয়টা আমরা চুজ করেছি এই জন্য কারণ এখন যে প্রবলেমটা মূলত আমরা ফেস করছি এই সরকারের বৈধতা নিয়ে মূল প্রশ্নটা সবসময় আসছে এবং প্রশ্নবিদ্ধ করছে সবাইকে। এখন আমরা আসলে ডেফিনেশনটা বুঝতে ভুল করছি। এটা কি একটা মুভমেন্ট অর রেভলিউশন? একটা মুভমেন্ট তখনই হয় যখন শুধু সেখানে একটা সরকার পরিবর্তন হয়, আর একটা রেভলিউশন তখনই হয় যখন শুধু সরকার পরিবর্তন হয় না, তার সাথে মানুষের আদর্শগত সাংস্কৃতিক চিন্তাভাবনা এই সবেরই একটা পরিবর্তন হয়। আমরা কিন্তু 47 দেখেছি, আমরা কিন্তু 52 দেখেছি, আমরা 75 দেখেছি, আমরা 82 দেখেছি, আমরা 90 দেখেছি, 96 দেখেছি, কিন্তু এই সবগুলোকে আমরা ডিফাইন করি মুভমেন্ট হিসেবে। বাট বর্তমানে এই সময়টাকে আমরা রেভলিউশন বলছি। কেন? কারণ লাস্ট 15 or 17 ইয়ার্স আমাদের দেশটাকে ইন্ডিয়ার একটি করদ রাজ্য পরিণত করছিল। আমাদেরকে ইসলাম বিদ্বেষী যেই একটা কালচারের মধ্যে ঢুকিয়ে আমাদেরকে যেভাবে অত্যাচার শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, আমাদেরকে সব জায়গায় শোষণ করা হচ্ছিল, আমাদের দুর্নীতির একটা বড় একটা ইয়ার মধ্যে ঢুকিয়ে আমাদেরকে সবাইকে চুষে ফেলতেছিল, আমাদের জুডিশিয়ারিটাকে নষ্ট করে ফেলা হয়েছে। এই সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই এই রেভলিউশন, যার কারণে সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে সমস্ত মানুষের সমর্থন নিয়েই বর্তমান এই সরকার ক্ষমতায় এসছে। যার কারণে এই সরকার হ্যাজ এনাফ ক্যাপাবিলিটি অ্যান্ড এনাফ কনসার্ন অফ দ্য পিপল to change the constitution, to bring all kind of positive change for the society. ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাতা আইনজীবী, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম। আসসালামু আলাইকুম। এই স্ট্যান্ডটি যেটার উপরে রাখা হলো সেটা কিন্তু সংবিধান। এখন আমার একটা সমস্যা কি, কথা একটা বললেই পরের দিন গিয়া সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থী এখনও যারা লয়ার আছেন তাদের একটা প্রতিরোধের মুখে পড়তে হয়। যেমন আমার মনে আছে প্রায় 9 মাস আগে মাহমুদুর রহমান সাহেব, আমি ওই ঘরে একটা বক্তব্য ছিলাম, সেখানে প্রথম প্রশ্ন ছিল যে এই সংবিধানটা যারা রচনা করেছে 1972 সালে 4 নভেম্বর 1972-তে, তাদের এই সংবিধান রচনার বৈধতা ছিল কি ছিল না। যে 167 জন এমএনএ যারা পাকিস্তান পার্লামেন্টের জন্য সে সময় ইলেক্টেড হয়েছিলেন,
তাদেরকে একত্রিত করে যে সংবিধানটা রচিত হয়েছে 4 নভেম্বর 1972-তে, তার বৈধতা কতটুকু ছিল এই প্রশ্ন করার জন্য পরের দিনই হাইকোর্টে গিয়ে কয়েকজন আইনজীবী আমাকে ধরলেন যে আপনি আইন জানেন না, আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন না, আপনি এরকম একটা কথা বলে বসতেন। তা আমার উত্তর ছিল, তো কপাল ভালো যে অন্য দুজন আমার চেয়েও বিজ্ঞ সিনিয়র আইনজীবী এর মধ্যে ইন্টারফেয়ার করায়, ঝামেলাটা তাদের মধ্যে বাধে, আমি একটু সরে গিয়েছি। আমি ভাবলাম যে আমার এই যন্ত্রণায় কাজ নাই, আমি একটু দূরে থাকি, কারণ আমার পদে পদে বিপদ। কীরকমের বিপদ? 4 বছর জেল খেটেছি। এরপরে 2023 সালে চুরির মামলায় 4 দিনের জেলে নিয়ে এগ্রিমেন্ট করিয়ে ইলেকশন করিয়েছে এই সরকার, যদিও আমি করেছি স্বতন্ত্র ইলেকশন। হাউয়ার আমার ব্রাদার ইন লকে আমাকে না পেয়ে চেম্বারে আমার ব্রাদার ইন লকে ধরে নিয়ে গিয়েছে, নির্যাতন করেছে। এই কোরবানির 2 দিন আগে উনি মৃত্যুবরণ করেছেন। এই হলো মোটামুটি একটা সংক্ষিপ্ত বিবরণ বললাম। হাউয়ার আজকে আসি এই সরকারের বৈধতার প্রশ্ন। আলী রিয়াজ সাহেব কয়েকদিন আগে এক বিরাট বক্তব্যে বলেছেন যে আমরা অবৈধ, এই সরকার অবৈধ, এবং এইখানে যারা উপস্থিত আছেন সকলে অবৈধ। এই কথা বলার পিছনের একটা কাহিনী হলো সকলকে প্রেশারাইজ করা হয়তো, যাতে সকলে এখন এগ্রি করে, যাতে যেসব সংস্কারের প্রস্তাব হচ্ছে সেই সব সংস্কারগুলোতে যেন সকলে ঐক্যমত্য হয়। এখন সংস্কার কমিশনের একজন মেম্বার কিন্তু আমাদের পাশে উপবিষ্ট আছেন এইখানে। যাই হোক, আসল কথায় যাই। এই সরকার বৈধ কি অবৈধ, এই প্রশ্নটা এতদিন পরে কাদের মাধ্যমে এই পর্যন্ত উঠে এসেছে? এইটা হলো ভারতের একটা প্রপাগান্ডার মেশিন, যে মেশিনের ফলে আজকে আমরা এইরকম একটা ভাবনার মধ্যে পড়েছি। কেন ভাবনার মধ্যে পড়েছি? ভারতের মিডিয়া কোনো কারণেই বলে না যে হাসিনা যখন প্লেনে পালিয়ে গেলেন দিল্লিতে, সে সময় কোন আইনগত কাঠামোর উপরে রেখে আমাদেরকে ফেলে উনি চলে গেলেন। এই কথার কিন্তু কেউ একটা প্রশ্ন করেন না, কোনো সাংবাদিকরাও এই কথা প্রশ্ন করেন না। যদিও আমাদের 2-1 আইনজীবী এরকমের আছেন যে 106-এর আওতায় যে একটা রেফারেন্স নেওয়া হয়েছিল অ্যাপিলেট ডিভিশন থেকে, তার বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছেন। মানে এই রকমের পাগল আমাদের মধ্যে কিন্তু অনেক আছে। তারা আমাদের দেশি বা আমাদের বন্ধু ভারতের উদ্যোগে এইসব কথা বলে কি না, সেইটা একটি প্রশ্ন। আজকে যে রেভলিউশনের মাধ্যমে এই সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার গঠিত হয়েছে, তাদের মধ্যে হয়তো অনেক অযোগ্য উপদেষ্টা থাকতে পারেন। তারপরেও বলবো যে ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের বৈধতার ব্যাপারে কোনো প্রশ্নই উত্থাপিত হওয়া উচিত ছিল না। কেন ছিল না? যে ভারত বন্দনায় যারা ব্যস্ত, তারা মনে করেন যে ডক্টর ইউনূস সাহেবের সরকারকে কলুষিত করতে পারলেই যেন ভারতের কোনো একটা আধিপত্যবাদ প্রতিষ্ঠার যে একটা কৌশল এতদিন ধরে ছিল, তার খানিকটা অগ্রসর হওয়ার একটা সুযোগ হয়। আজকে লক্ষ্য করবেন যে সব জায়গায় ডক্টর ইউনূস সাহেবের সরকার বৈধ কিনা এই ব্যাপারে জনমনে একটা প্রশ্নর উত্থাপন করার ব্যবস্থা করে দিয়েছেন কারা? আমাদের বন্ধু ভারত, ভারতের মিডিয়া, ভারতের সরকার এবং এইখানে যারা ভারতপন্থী আছেন তারা। বরং সকলের একই সুরে বলা উচিত ছিল যে এই সরকারের বৈধতার ব্যাপারে কোনো প্রশ্নই উত্থাপন করার সুযোগ নাই। কেন সুযোগ নাই? 17 বছরের নির্যাতন, এইখানে আমরা যারা উপবিষ্ট আছি এর মধ্যে অনেকেই জেল খেটেছেন। মাহমুদুর রহমান ভাই আর আমি অনেকবার একই সঙ্গে একই গাড়িতে এই ঢাকা জেলে, ঢাকার আদালতে হাজিরা দেওয়ার জন্য এসেছি, যদিও আমাদেরকে আলাদা আলাদা জেলে রাখা হয়েছিল, তারপরও বহুদিন জেল খেটেছেন। এইবার আসুন যে বিচার ব্যবস্থাকে যেভাবে তারা ধ্বংস করেছে সেটা তো নজিরবিহীন, বলার অপেক্ষা রাখে না। তবে আমি সেদিন টেলিভিশনে একটা ইন্টারভিউতে ছোট্ট করে বলেছি যে খায়রুল হককে যখন অ্যারেস্ট করেছে এই দেশে উল্লাসে ফেটে যাওয়া উচিত ছিল, কিন্তু মিডিয়া এবং ভারতপন্থীদের জন্য সেটা হয় নাই। খায়রুল হককে পিছনে হ্যান্ডকাপ পরিয়ে যে নেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, এটা অত্যন্ত সামান্য করা হয়েছে। আজকে আপনারা মনে রাখবেন যে 13th অ্যামেন্ডমেন্ট অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের আইন
যে সময় বাতিল করলো, এই খায়রুল হক চিফ জাস্টিস থাকার সময় উনি তার সংক্ষিপ্ত জাজমেন্টে বললেন যে আরও 2টি টার্ম এই তত্ত্বাবধায়ক সরকার থাকার প্রয়োজনীয়তা আছে, সরকার সিদ্ধান্ত নেবে। 13 মাস পরে, ওনার রিটায়ারমেন্টের 13 মাস পরে উনি যখন এই জাজমেন্টে সিগনেচার করলেন, তার সেই দিনই আমাদের ওই সময়ের সবচেয়ে বিজ্ঞ এবং প্রবীণ আইনজীবী টি.এস. খান সাহেব আর আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম। যদিও টি.এস. খান সাহেব আমাকে আমন্ত্রণ করেছে যে ফখরুল তোমার কাছে কোনো তথ্য উপত্য আছে কি না বলার জন্যে। তা আমি একখানি বই নিয়ে আসলাম 16 DLR। সেইখানে বলা আছে, আমাদের জাস্টিস স্যার এখানে উপস্থিত আছেন জানবেন, বলা আছে যে কোনো বিচারক যদি রিটায়ারমেন্টে চলে যায় তাহলে তো তার ওত তো আর থাকে না। তো ওত যদি না থাকে তাহলে তার পরের দিন কোনো জাজমেন্টে স্বাক্ষর করলে সেই জাজমেন্টটা জাজমেন্ট হিসেবে বিবেচিত হবে না। তো এইবার টি.এস. খান সাহেব সাংবাদিক সম্মেলনে বললেন, আমি অবশ্য উর্দু আর হিন্দি দুইটাই জানি না, তো ওই সময়ের কথাটা আমার মনে আছে, তসনস কি গুলিস্তান একই উল্লু কি কাফি হয়। আমি কানে কানে জিজ্ঞাসা করলাম যে স্যার এটা কী বললেন? বলে তুমি হিন্দি উর্দু কিছু বুঝো না? আমি না, এটা তো বুঝি না। আসলে বলেছে যে একটা সাজানো বাগান তসনস করতে একটা উল্লুক যথেষ্ট, এবং এই হলো সেই খায়রুল হক। এই হলো সেই খায়রুল হক যে গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে এই ব্যবস্থা করেছে। কারণ শেখ হাসিনা তাকে অনেক রকমের উপহার দেবেন পরবর্তীতে, এবং দিয়েছেন। কাজেই একই উল্লুকি কাফিহা, এই উল্লুক, এই খায়রুল হক। আজকে আমাদের কিন্তু লজ্জা হচ্ছে একজন প্রাক্তন বিচারপতি, মানে প্রধান বিচারপতিকে এরকমের কটাক্ষ করে যে কথা বলছি, আমি তাতে কিন্তু লজ্জিত। কারণ একজন বিচারপতিকে আমরা সম্মানের স্থানে রাখবো। উনি পার্টি পলিটিক্সের মধ্যে ঢুকে ভারতের স্বার্থ রক্ষার জন্যে, হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যে, স্বৈরশাসক সৃষ্টির জন্যে উনি এরকমের জাজমেন্ট কেনই বা দেবেন বলুন, পদে থেকে? আজকের এই আলোচনা আমি মনে করি সারা বাংলাদেশ জোড়া এই মাহমুদুর রহমান সাহেবের পক্ষেই সম্ভব, যিনি সামনে বাংলাদেশ জোড়া একটা আন্দোলন করতে পারেন যে এই সরকার বৈধ কি অবৈধ, এই প্রশ্ন যেন কেউ না তো উত্থাপন করেন, বরং প্রশ্ন উত্থাপন করেন যে হাসিনা কোন সংবিধানের উপর ভিত্তি করে রাষ্ট্রকে এরকমের ফেলে, তার দোসরদের ফেলে, তার দুর্নীতিবাজ দোসরদের ফেলে, ইভেন এই বাইতুল মোকাররমের ইমামকে ফেলে উনি প্লেনে চড়ে কয়েকজনকে নিয়ে ভারত চলে গেলেন। আর ভারত, একটা পরিষ্কার কথা দেখুন, ভারত অর্থাৎ দিল্লি আজকে হলো এই দুর্নীতিবাজ এবং স্বৈর শাসনের যারা প্রতিষ্ঠাতা এবং সহায়ক, তাদের কিন্তু দিল্লি একটা অভয় অরণ্য হিসাবে আজকে রয়েছেন। সকলে শুনেছি যে ৪৫,০০০ এই শেখ হাসিনার ফ্যাসিস্টের দোসররা ভারতে আশ্রয় গ্রহণ করেছে। তাহলে কি ধরে নেব যে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট এবং ভারত এর মধ্যে কোনো তফাৎ নাই? যদি তা না হতো তাহলে এই ৪৫,০০০ এই ফ্যাসিস্ট সহ তাদের দোসরদেরকে দিল্লি কেন আশ্রয় দান করবেন? তাদের খাওয়া দাওয়া, তাদের থাকার ব্যবস্থা, তাতে তো অর্থের প্রয়োজন হয়। এই অর্থ কোথা থেকে আসে? আমাদের মিডিয়া মনে করি এই সব প্রশ্ন তুলুক যে ভারতে যারা পালিয়ে গিয়েছে, যারা আজকে ইংল্যান্ডে গাড়ি চালাচ্ছে, আমেরিকাতে গিয়ে আছেন আশ্রয় নিয়ে, তাদের জীবনযাত্রা কি করে চলে, তাদের টাকার উৎস কোথায়? কই, তার কোনো পত্রিকা তো দেখি না। ওই অলিউল্লাহ নোমান, ওই ছোট মানুষ জেল খেটেছেন মাহমুদুর রহমান ভাইয়ের সঙ্গে, ওই লন্ডন বসে অনেক ভালো ভালো কথা লেখেন। একজনে লিখলে তো হবে না। মাহমুদুর রহমান সাহেবের পক্ষে সম্ভব যে সারা বাংলাদেশে এরকম একটা আন্দোলন করা উচিত যে ৩৫০ জন এমপি ওই সময়ের পার্লামেন্টের, বাইতুল মোকাররম ইমাম সহ যারা বিচারপতি ছিলেন, তারা যারা দুর্নীতি করেছেন, তাদের প্রত্যেকের আলাদা আলাদা ফিরিস্তি বের করা হোক। আপনাদের মনে থাকবে ২০০৫ সালের পর থেকে এই ভারতীয় মিডিয়া তৎকালীন বিএনপি সরকারের প্রত্যেক নেতার বিরুদ্ধে, এই প্রথম আলো এবং অন্যান্য নিউজ পেপার কিন্তু প্রত্যেক দিন কারো একটা বাড়ি দিয়ে, কারো একটা সম্পদ দিয়ে কিন্তু ফিরিস্তি প্রকাশ করত। এই সংবিধানের কথায় আসি এই কারণে যে এই সংবিধান সংস্কারের জন্যে
আসলে এই সরকারের একটা মুখ্য ভূমিকা পালন করার কথা ছিল, কিন্তু প্রথম দিক থেকে আমরা দেখেছি যারা স্টেক হোল্ডার তারা বিরোধিতা করে, প্রত্যেকটা বিরোধিতা করেছে। চুপ্পুকে সরাবেন, নো। সংবিধান সংশোধন করবেন, নো। অমুকটা করবেন, নো। প্রত্যেকটা 17টা পয়েন্ট আমার কাছে আছে যে বড় বড় স্টেক হোল্ডাররা রাজনীতিতে তারা প্রত্যেকটাই না বলেছেন। এখন অবশ্য কিছু কিছু কারণে হয়তো কোনো মামলা হইতে পারে বা অন্য কোনো কারণে হইতে পারে, তারা এখন একটু নমনীয় হয়ে স্বাক্ষর করার চিন্তা করছেন। যদিও এই জুলাই সনদে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যা বলেছেন সেটি কিন্তু একটা পটভূমি বলেছেন, এর পিছনে হয়তো অনেক কিছু থাকবেন। যাক, যে পয়েন্টে আসি, সংবিধান পরিবর্তনের প্রয়োজন কেন? এই কমিশনের একজন সদস্য এখানে আছে, ওনারা হয়তো এটা পর্যালোচনা করেছেন কিনা আমি জানি না, তবে এইটুকু বলি, এই সংবিধান মুসলমানদের প্রতিনিধিত্ব করে না। কারণ 72 সালে যখন এই সংবিধান প্রণীত হলো তখন এই বিসমিল্লাহ শব্দ কিন্তু ছিল না। জিয়াউর রহমান সাহেব যিনি উদারতার বলে এই বহুদলীয় গণতন্ত্রকে ফেরত আনলেন এবং ফেরত আনার ফলে আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমান রাহিম লিখলেন। লেখার পরে তার বাংলাটা কেমন ছিল আপনাদের একটু পড়ে শোনাই, যেটা মুসলমানদের সংবিধান কেন নয়। বিসমিল্লাহির রহমান রাহিম সংযুক্ত হওয়ার সঙ্গে তার একটা বাংলা অর্থ তো থাকতে হবে। বাংলা অর্থটা কেমন ছিল? দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কিন্তু ফেসি শেখ হাসিনা এবং সুরঞ্জিত সেনগুপ্তরা তাতে খুশি না। তারা ভাবেন না না না, এটা তো মুসলমানিদের তো চলে আসছে, আল্লাহর নামটা ওইখানে আছে। সেই জন্য 15th অ্যামেন্ডমেন্টে আপনারা মনে রাখবেন সকলে, 15th অ্যামেন্ডমেন্টে এই বাংলাটার সংশোধন করা হয়েছে। এই বাংলাটা সংশোধন করে কি লেখা হলো? পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। কই কোনো মুসলমান এই দেশের কি জামাত, কি হেফাজত, কি চরমোনাই কেউ আপত্তি তোলে নাই? আমরা আপত্তি তুলেছি। আমি সে সময় সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের লয়ার হিসাবে আমি আপত্তি তুলেছি যে এই যে বাংলার আরেকটা বাংলাকরণ হলো, তাতে আমাদের মুসলমানদের অপমান করা হয়েছে। কারণ আল্লাহর নামের বদলে তারা সৃষ্টিকর্তাকে নিয়ে আসছেন। এই জন্য আপনারা দেখবেন যে আওয়ামী লীগের ব্যানারে কোনো আল্লাহ শব্দ নাই, কিন্তু এই সংবিধান কোনোভাবেই মুসলমানদের প্রতিনিধিত্ব করে না, নাম্বার 1। নাম্বার 2 হলো এই সরকার যখন প্রথম উদ্যোগ নিল যে এই সংবিধান সংস্কার অতীব জরুরি, 2-1টি রাজনৈতিক দল আর্টিকেল 70-এর উপরে মতামত দিলেন শুধু, কিন্তু একটা কম্প্রিহেন্সিভ যে কোন কোন জায়গায় সংবিধানের সংস্কার দরকার, কোন কোন জায়গায় সংবিধানের মধ্যে পরিবর্তন আনতে হবে, সেইটার একটা ফিরিস্তি আমরা আজও পাইনি। যদিও ওনারা বলেন যে 166 জায়গায় সংস্কারের একটা কথার উল্লেখ আছে, সেটা হোক। তবে এইটুকু বলি, এই সরকারের বিরুদ্ধে যেন কোনো রকমের প্রচারণা না হয়, বরং এই সরকার যে বৈধ একটা রিভলিউশনারি সরকার, সে ব্যাপারে মাহমুদুর রহমান সাহেবরা অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। সংস্কার হোক, কিন্তু পরবর্তীতে এই ইলেকশনের পরে আমরা আবার ভারতের হাতে চলে যাই কিনা সেরকমের একটা প্রশ্ন আমি মাহমুদুর রহমান সাহেবের কানে কানে একটু আগে জিজ্ঞাসা করেছি। উনি বলেছেন যে ইলেকশনের পরে কি হয় বলা মুশকিল। আমরা আবার আজকে জিয়াউর রহমান সাহেবের সময় আমরা রাষ্ট্রের মর্যাদা পেয়েছিলাম, এই ডক্টর ইউনূস সাহেবের সময় আমরা রাষ্ট্রের মর্যাদা পেয়েছি। এইটা যেন কোনো রাজ্যের মর্যাদায় আর কোনোদিন না যায়, সেই জন্য প্রত্যেক মুসলমানের এইখানে শপথবদ্ধ থাকতে হবে যেন আমরা কোনোভাবেই ওই হিন্দুত্ব আধিপত্যবাদের মধ্যে প্রবেশ না করি, যাতে আমাদের মুসলমানদের স্বকীয়তা বজায় থাকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। ছিল না অস্ত্র, ছিল না ভয়, জুলাই বলে লড়াই জয়। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর দেওয়ান S.A. সামাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সেন্টার ফর সিভিল রাইটস কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি, বৈধতা ও মর্যাদা বিষয়ক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে 1 বছর 2 মাস শপথ নেওয়ার পর থেকে এই সরকারের বয়স হয়েছে। আমি বলতে চাই, এখানে যে সরকার এসেছে সেই সরকার আসার আগে বিগত
17টি বছর যে নির্যাতন অত্যাচার হয়েছে, মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে দিন দুপুরে, সেগুলির কোনো বিচারের কথা না বলে আমরা কেন বলতেছি এখানে এই আইনগত ভিত্তি, বৈধতা, মর্যাদা, এই প্রশ্ন কারা তুলতেছে? এই বিষয়টা আমাদেরকে সচেষ্ট হতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। মূলত 2001 সনের নির্বাচনে 4 দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসার পরেই রয়ের মাস্টার প্ল্যান অনুযায়ী এই দেশের রাজনীতিকে ভুলুণ্ঠিত করে রয়ের পরিকল্পনায় এই দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার প্রোগ্রাম গ্রহণ করা হয়েছিল রয়ের মাধ্যমে। আমরা এই কথাটা ভুলে গেলে চলবে না। এখনো তাদের সেই পরিকল্পনার মাধ্যমেই কিভাবে বর্তমান সরকারকে প্রশ্নের সম্মুখীন করতে পারে সেই চেষ্টায় অব্যাহত রয়েছে। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ কখনোই এই কুচক্রী মহলকে ভারতের করদ রাজ্যে পরিণত করার পরিকল্পনাকে ইনশাল্লাহ নস্যাৎ করে দিবে। এদেশের মানুষ স্বাধীনতার যে সুযোগ পেয়েছে এই সুযোগকে তারা অক্ষুণ্ণ রাখবে। একথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সেন্টার ফর সিভিল রাইটস অ্যাসোসিয়েশনকে, সিভিল রাইটসকে এত সুন্দর একটি বিষয়ে আলোচনার সৃষ্টি করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর হেলাল উদ্দিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গোল টেবিল বৈঠকের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং বিজ্ঞ আলোচকবৃন্দ, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রধান অতিথির কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব। আসলে যে ইস্যুটা এখানে আনা হয়েছে এটা এই ফোরামের ইস্যু নয়, এটা হলো আমাদের এই বিপ্লবকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের এই ধরনের বানোয়াট ইস্যু। আমি বলবো যে 24-এর এই যে বিপ্লবটা হলো, আমরা এইটাকে ধারণ করতে পারছি না। আসলে কি একটা মহা ঘটনা সংঘটিত হলো সেই দিন, সেটা আমাদেরকে ধারণ করতে হবে। যে নির্যাতন নিষ্পেষণের বহিঃপ্রকাশ হলো 5ই আগস্ট, এবং আপনারা দেখেছেন যে ছাত্ররা, মেহনতি মানুষ, শ্রমিক সবাই জীবন দিতেই আনন্দ বোধ করছে। এবং আমরা যখন 6-7 তারিখে ঢাকা মেডিকেলে গেলাম, যে একজন ভাই তার একটা হাত দিয়েছে, হ্যাঁ, চিকিৎসাধীন আছে। তা আপনি কেমন আছেন? বলছে আমি খুব ভালো আছি। কেন? আপনার তো হাত নাই। বলছে আমার তো আর একটা হাত আছে, তো আমি দেশকে স্বাধীন করতে পেরেছি, এটার জন্যই আমি ভালো আছি। এরপরে যদি আর একটা হাত লাগে সেটাও দিতে আমি রাজি আছি। তাহলে মানুষের মধ্যে এই যে ফিলিংস, যে হাত দিয়েছে, পা দিয়েছে, একজন রিক্সা চালক, সে তার একটা পা চলে গেছে, তাহলে যে রিক্সা চালাবে কি দিয়ে? এখন বলেন, সে বলছে আমি খুব ভালো আছি। কেন? যে আমার দেশ স্বাধীন হয়েছে। তো আমরা কিন্তু এই অনুভূতিটাকে ধারণ করতে পারছি না। এখন জুলাই ঘোষণা হলো, জুলাই ঘোষণায় অনেক কিছুই নাই। এটা কি ঘোষণা হলো আমরা বুঝতে পারছি না, এবং সেই ঘোষণা কবে আইনগত ভিত্তি পাবে তারও কোনো ডাইরেক্ট কোনো ইঙ্গিত নাই। কেমন আমরা দেখেছি যে 90-এর যে গণ অভ্যুত্থান হলো, তারপরে কিন্তু 3 দলের রূপরেখা এবং জামাত ইসলামী একটা স্বাক্ষর করেছিল, সেই কাগজেই থেকে গেল। সেটা আর কোনো দিন এই মানুষের সামনে আসলো না এবং তার কোনো ফলও জনগণ পায়নি। আর যদি সেটা পেত তাহলে কিন্তু পরবর্তীতে এই আন্দোলনগুলো আর করতে হতো না। তো আজকের এই ঘোষণাপত্র যদি আইনগত ভিত্তি না থাকে এবং তার একটা সুনির্দিষ্ট মানে সময়সীমা দিতে হবে, এবং অন্তর্বর্তীকালীন সরকার কি এই ব্যবস্থাটা করতে হবে, না হলে সেটা ওই কাগজেই থেকে যাবে। আর একটা বিষয়, ঐক্যমত কমিশনে যে এগুলো ঐক্যমত হচ্ছে, 19টা বিষয়ে ঐক্যমত হয়েছে, কিন্তু সেখানে প্রায় 10টা বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে একটা বড় দল, যারা বলছেন যে এটা হতে পারে, তবে আমাদের ভিন্ন মত আছে। তাহলে যাদের ভিন্ন মত আছে, এই ঐক্যমতের কি মূল্য থাকবে? তারা যদি ক্ষমতায় আসে তারা বলবে যে এটা তো আমাদের ভিন্ন মত ছিল, অতএব এটা আমরা আর মানে বাস্তবে রূপদান করব না। তাহলে এই ঐক্যমতের কোনো মূল্যই থাকবে না। এখানে যদি আমরা একটা আইনগত ভিত্তি দিতে পারি তাহলে ভবিষ্যতে সেটা আমরা হয়তো পাবো। সম্মানিত উপস্থিতি, আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে
বলবো যে আপনার যথেষ্ট আইনগত ভিত্তি আছে, আপনাকে এই জনগণ ওন করেছে, এই জনগণ এনেছে, অতএব আপনি এই জনগণের কাছেই দায়বদ্ধ, অন্য কোনো এজেন্সির কাছে আপনি দায়বদ্ধ নন। অতএব আপনাকে এইটাকে আইনগত ভিত্তি দিয়ে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে আপনি বিদায় নেবেন, এটাই জনগণের প্রত্যাশা। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচনের কথা বলি। নির্বাচন কেন? নির্বাচন হচ্ছে জনগণের ম্যান্ডেটপূর্ণ একটি দলকে অথবা একটি গোষ্ঠীকে ক্ষমতা আনার জন্য। এবারের জুলাই বিপ্লবে যেই পরিমাণ জনসমর্থনে এই সরকার গঠিত হয়েছে, জনগণের মধ্যে এই দাবিটা উঠতেই পারে নির্বাচনও এই ধরনের জনসমর্থন পুষ্ট একটি সরকার আসে না। সো এই যে সরকার আছে সেটা সর্বাধিক জনসমর্থন পুষ্ট সরকার। এই সরকারের টেনিউর কখন হবে, এর মেয়াদ কতটা হবে, এটা জনগণ দ্বারাই নির্ধারিত হবে। আপনার নির্বাচনের কথা বলছেন, বারবার যে কোনো উপায়ে নির্বাচনের কথা বলছেন। হাজার হাজার শত শত শহীদের যে চেতনা, যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া দৃশ্যমান সবেমাত্র শুরু হয়েছে। সেই বিচার প্রক্রিয়া একটি অবস্থানে গেল না, সংস্কার কি হইল? তাহলে কি আপনারা সেই 14, 18 অথবা 24-এর একটি নির্বাচন চাচ্ছেন? আমরা আশা করি আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি, মাননীয় সভাপতি এই বিষয়গুলোর একটি যৌক্তিক সাংবিধানিক সমাধান দেবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ মুসলিম লীগের সংগ্রামী সভাপতি, শ্রদ্ধাভাজন মহসিন রশিদ স্যার। মহসিন রশিদ স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের প্রধান অতিথি, সভাপতি এবং আমার বন্ধুগণ, আমি পারভেজ সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার আরেকটা মিটিং আছে, কিছু লোকজন আসবে দেখা করতে, সো আমাকে সেখানে যেতে হবে। সো থ্যাংক ইউ পারভেজ যে আমাকে এই অপরচুনিটিটা আগে দেওয়ার জন্য। আমার আগের বক্তা যে মতটা দিয়েছেন, আমি ওনার সাথে একমত হতে পারবো না। কারণ হচ্ছে যে এই সরকার একটি আনকনস্টিটিউশনাল সরকার। কেন বললাম? এটা তো সংবিধানের মাধ্যমে আসে নাই, রাইট? এটা একটি বিপ্লবের মাধ্যমে এসেছে। এইখানে যদি একটি বিপ্লবী সরকার হতো তাহলে আজকে আমরা যা ফেস করছি, যে সিচুয়েশনে আমরা আজকে আছি, এই সিচুয়েশন হতো না। এই সরকারকে আমি আগেই বলেছি 106 ধারা নিয়ে যে ফ্রড করা হয়েছে এই রাষ্ট্রের সাথে, সেখানে এই সরকারটি অবৈধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে এই সংবিধানের উপরে শপথ নেওয়ার কোনো ভিত্তি ছিল না, এখনো নেই। আপনি কি করেছেন? হোয়াট হ্যাভ ইউ ডান? আপনি, আমি বলি 7 তারিখ, 5 তারিখে বিপ্লব হলো, 5 তারিখ চ্যানেল 24 থেকে আসিফরা কথা বললেন সবচেয়ে বড় বর্তমানে যে রাজনৈতিক দল আছে যারা ক্ষমতায় যেতে চান, ওর চেয়ারম্যানের সাথে লন্ডনে কথা বললেন। আমি বলছি না, এটা ডকুমেন্টেড আছে, আসিফের বইতে লেখা আছে, পাতা নাম্বার 113, 114-তে। সেখানে যখন কথা বলা হলো তখন উনি বললেন যে তোমরা একটি ইন্টারিম সরকার গঠন করো আর 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দাও। আমরা দেখলাম যে এই সরকার যখন গঠন হয় তার আগে একটি অ্যাটর্নি জেনারেলকে তারা বসিয়ে দিলেন। এই অ্যাটর্নি জেনারেল কে? কার অ্যাটর্নি জেনারেল? এখানে অবশ্য জামাতের লোকজনও আছে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পজিশনে। কাকে বসানো হলো? যাকে বসানো হলো সে একটি দলকে রিপ্রেজেন্ট করে এবং এখনো উনি ঘুরে বেড়াচ্ছেন এবং পলিটিক্যাল স্পিচেস দিচ্ছেন। কেন? আমি
জানতে চেয়েছিলাম যারা বানিয়েছেন। বললো যে 106 করব, রেফারেন্স দেব, কাজেই যদি অ্যাটর্নি জেনারেল না হয় তাহলে কিভাবে হবে? রেফারেন্সটি কোথায়? রেফারেন্সের ওপিনিয়ন অ্যাডভাইসটি কোথায় অ্যাপেলেট ডিভিশনের? পরবর্তীতে দেখা গেল যে 2 জন বিচারপতি, তৎকালীন চিফ জাস্টিস, তখন তিনি চিফ জাস্টিস কিন্তু, এবং সিনিয়র মোস্ট প্লুরি জাজ, ওনারা ক্যান্টনমেন্টে ছিলেন। কখন বসলেন? কোথায় বসলেন? 106 তো এমনি হবে না, তার সাথে রুলস আছে কিভাবে করতে হবে। এই দেশে 106 আরো হয়েছে, 2 বার হয়েছে। আমার কাছে ওই কপিসগুলি আছে যেটা আমি কোর্টে দেব, এবং এটা রিপোর্টেড, এগুলি রিপোর্ট করতে হয়। সুপ্রিম কোর্ট কি দেখাতে পারবে? অ্যাপেলেট ডিভিশন, এটা কোর্ট অফ রেকর্ড। কোথায় আছে সে ওপিনিয়নটা? কোথায় আছে সে রেফারেন্সটা? সেদিন এই যে ফ্রড করা হলো রাষ্ট্রের সাথে, আই হ্যাভ নাথিং এগেইনস্ট ইউনুস, ইউনুসকে নিয়ে এসেছেন, ভালো কথা। সেখানে একটি ক্যাবিনেটের লিস্ট ছিল যেটা উনাকে দেওয়া হয়েছিল। আমি জানি এই লিস্টের থেকে উনি লাউঞ্জে বসে, আসার পরে লাউঞ্জে বসে উনি 5টি নাম কেটে দিয়েছেন, অর্থাৎ উপরের যত নাম ছিল কেটে দিয়েছিলেন, এবং উনি বললেন যে আমার সরকার উইল নট বি অ্যান আর্মি ব্যাক সরকার, আমার সরকার হবে আমি যেভাবে গঠন করব। কি করলেন? সব এনজিওদেরকে নিয়ে এসে উনি একটি সরকার গঠন করলেন যাদের কোনো ভিত্তি নাই, তারা জানেই না যে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে। তারপরে কমিশনগুলি দেখলাম, কোথায় সে কমিশনের রিপোর্টসগুলি যার উপরে আপনি ইলেকশন করাবেন? ইলেকশন নিয়েও তো রিপোর্ট আছে। ঐক্যমত, পলিটিক্সে ঐক্যমত হয় না, পলিটিক্সে ঐক্যমত হবে না। তার কারণ হচ্ছে আইডিওলজিক্যাল ডিফারেন্সেস থাকে পলিটিক্সে। আপনি এইটা কেন করলেন? কাকে দিয়ে করলেন? সব ইম্পোর্টেড লোক, দেশে লোক ছিল না। এইখানে যারা বসে আছে এরা কেউ ছিল না, মরে গেছিল সবাই। এত লার্নেড লোক আছেন এখানে, আমাদের বিচারপতি সাহেব আছেন, আমাদের বিচারপতি তো এগ্রি করে না যে এটা অভ্যুত্থান। উনি তো বলছেন বারবার যে দিস ইজ আ রেভলিউশন। ওনার সাথে আমি একমত যে দিস ইজ আ রেভলিউশন, একটা রেভলিউশনারি গভর্নমেন্ট হওয়া উচিত ছিল। সেটা না করে আপনি করলেন কি? এনজিও সরকার বানালেন। আপনি করলেন কি? আলী রিয়াজকে ইম্পোর্ট করলেন। এইখানে কি আলী রিয়াজের চাইতে বেটার লোক নাই যারা সংবিধান, দেশ আর রাষ্ট্র বোঝে না? এখানে যারাই আছে সবাই বোঝে। ওনাকে ইম্পোর্ট করার তো কোনো প্রয়োজন ছিল না। ঐক্যমত কমিশন করলেন, কিসের ঐক্যমত? পর্যায়ে এসে আমাদের এই স্লোগানটি হয়তো আবারও থাকবে যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের, হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট, হাইকোর্ট বিচারপতি পদমর্যাদার দায়িত্ব, অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিটির অন্যতম সদস্য, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সেন্টার ফর সিভিল রাইটস কর্তৃক আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত বৈধতা ও মর্যাদার শীর্ষক সেমিনারের প্রধান অতিথি, সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের 1 বছর পেরোলো, তবুও এই প্রশ্নগুলো বারবার আসে যে এই সরকারের বৈধতা কতখানি, এই সরকারকে আসলেই সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এবং এই প্রশ্নগুলো যে আসে এটা আসলে অস্বাভাবিক না, কারণ আমরা তো সবসময় আমাদের অভ্যাসটাই হচ্ছে আসলে সংবিধানকে মাপকাঠি হিসেবে ধরেই সব কিছু বিবেচনা করা। তো এই প্রশ্নগুলো আসবে, এটা আসাটা স্বাভাবিক। এবং আমরা যেহেতু রুল অফ লয়ের কথা বলি, কনস্টিটিউশনালিজমের কথা বলি, তো এই প্রশ্নগুলো আসবে এবং প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে, এবং এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। তা প্রথমেই যে প্রশ্ন আসবে যে আসলে এই যে প্রধান উপদেষ্টার যে পদ বা উপদেষ্টাদের যে পদ, এই পদগুলো ঘর থেকে আসলো। আমরা সবাই জানি যে ত্রয়োদশ সংশোধনীর পরে এই পদগুলো তো বিলুপ্ত হয়েছে, এগুলো আর নাই। এখন এখানে আর্টিকেল 106 রেফারেন্সের কথা আছে, এটা অ্যাডভাইজারি ওপিনিয়নের কথা আছে। ওই ব্যাপারে আমি কিছু বেশি বলবো না, কারণ বিষয়টা এখনও
একদম অ্যাপেলের ডিভিশনে পেন্ডিং, অ্যাপেলের ডিভিশন এপেক্স কোর্টে যেহেতু বিষয়টা পেন্ডিং, খুব সহসাই আমরা একটা সিদ্ধান্ত পাবো আশা করি। সেই জন্য এই বিষয়ে আমি আর আইনগত ব্যাখ্যায় যাচ্ছি না। তবে এই বিষয়টা স্পষ্ট এবং এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে এই সরকার কিন্তু কোনো নিয়মতান্ত্রিক পন্থায় বা কোনো সাধারণ নির্বাচনের মাধ্যমে আসেনি, এটা আমাদের মাথায় রাখতে হবে। উই নট ডিলিং উইথ এন অর্ডিনারি গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্টটি এমন সময় আসছে যখন জনগণ তাদের নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ভবিষ্যৎ নির্ধারণ করেছে, যখন রাষ্ট্রের বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের গতিপথ পরিবর্তন হয়েছে। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে আর কি। এবং জনগণ তাদের সহজাত ক্ষমতা, তাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এটা একটা লিগ্যাল টার্মিনোলজি, এটাকে প্রয়োগ করে কিন্তু এই সরকারটি গঠন হয়েছে। তো এটা নিয়ে অনেক বিতর্ক আছে আইনবিদদের মধ্যে যে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা কী। অনেক স্কলাররা বলে যে যখন সংবিধান একবার রচিত হয়ে যায় তখন আর জনগণের সেই ক্ষমতা থাকে না। এটা কিছু স্কলাররা এই ভিউটা নেয়, এবং আমাদের ইন্ডো সাবকন্টিনেন্টের যে জুরিসপ্রুডেন্স সেটাও সেরকমই বলে আর কি, যে ওয়ান্স এ কনস্টিটিউশন ইজ ফ্রেমড তখন এই কনস্টিটিউশন পাওয়ার এক্সারসাইজ করা যায় না। কিন্তু এই কথাটা আসলে সঠিক না, কারণ জনগণের যে সহজাত ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার এটা সবসময়ই রয়ে যায়। এবং এখানে আপনারা হয়তো বা অনেকে জানেন যে বিশেষ করে ইউরোপিয়ান কনস্টিটিউশনাল স্কলাররা, জাজ ব্রকেনফোর্ড একজন আছেন, ওনার নাম আপনারা শুনেছেন, উনি ফেডারেল কনস্টিটিউশনাল কোর্টের বিচারক ছিলেন। উনি বলেন যে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার এটা কখনোই নিঃশেষ হয়ে যায় না, এটা সবসময় সুপ্তভাবে থাকে, এবং পরিস্থিতি বিবেচনায় জনগণ তাদের এই ক্ষমতাটি প্রয়োগ করতে পারে। আরেকজন জার্মান আইনবিদ আছেন কার্ল শ্মিট, আপনারা ওনার নাম শুনেছেন। উনিও বলেন যে সংবিধান রচিত হয়ে গেলেও জনগণের সবসময় ক্ষমতা থাকবেই এই সংবিধানের আমূল পরিবর্তন করবার, কারণ সংবিধান তো আর এমনি রচিত হয়নি, সংবিধান জনগণ দ্বারা জনগণের জন্যই রচিত হয়েছে। তো জনগণ যদি মনে করে যে তাদের এখন একটা আমূল পরিবর্তন দরকার কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টে, তখন তারা সেটা করতে পারে। সেজন্য আমাদের এই যে বর্তমান যে সরকার, তাহলে বর্তমান সরকারেরও বৈধতা কিন্তু আসে ফ্রম দ্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল। ব্রুস অ্যাকারম্যান নামে একজন কনস্টিটিউশনাল স্কলার আছে, আমেরিকান কনস্টিটিউশনাল স্কলার, উনিও একটা খুব ইন্টারেস্টিং টার্ম কয়েন করেছেন, কনস্টিটিউশনাল মোমেন্ট। উনি বলেন যে সংবিধান যে শুধু সংশোধনীর মাধ্যমেই পরিবর্তন হয় তা না, জনগণ চাইলে তাদের সহজাত ক্ষমতার প্রয়োগ করে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে স্বতঃস্ফূর্ত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাংবিধানিক ধারা পরিবর্তন করতে পারে। এই ক্ষমতাটা জনগণের সবসময় থাকে, এবং এটাকে উনি বলেছেন কনস্টিটিউশনাল মোমেন্ট। আমি মনে করি যে 5ই আগস্ট ছিল আমাদের জন্য একটা কনস্টিটিউশনাল মোমেন্ট। There was a rupture in our democratic বা কনস্টিটিউশনাল জার্নি, এবং এটা একটা নতুন করে শুরু হওয়ার একটা সুযোগ আমাদেরকে সৃষ্টি করেছে আর কি। এই কনস্টিটিউশনাল মোমেন্টের প্রাক্কালে যদি আপনি চিন্তা করেন যে এই সরকারের বৈধতার কথায়, অবশ্যই এটা বৈধ, অবশ্যই এই সরকারটি সাংবিধানিক। এটা বিদ্যমান সংবিধানের কাঠামোর বাইরে হলেও এটা অবশ্যই সাংবিধানিক সরকার। কিন্তু এখানেই কথা কিন্তু শেষ হয় না, কারণ যদিও এই সরকার সাংবিধানিকভাবে বৈধ, উচিত ছিল আমাদের এইটাকে একটি আইনগত রূপ দেওয়া। এখানে আমাদের হয়তো একটা ভুল হয়ে গেছে, এই কাজটা আমরা করতে পারিনি। এটা যেমন আপনারা ভালো করেই জানেন যে সাউথ আফ্রিকায় 93 সালে মানে অ্যাপার্টেড পরবর্তী যে রেজিম যখন আসলো, তখন তারা কিন্তু একটা ইন্টারিম কনস্টিটিউশন প্রণয়ন করলো, এবং এটা সকল পলিটিক্যাল পার্টির ঐক্যমত্যের ভিত্তিতে একটা ইন্টারিম কনস্টিটিউশন ওনারা প্রণয়ন করলো, এবং পরবর্তীতে ওই ইন্টারিম কনস্টিটিউশনের অধীনে নির্বাচন হয়, এবং একটি চমৎকার একটি চমৎকার সংবিধান ওনারা ওনাদের জাতিকে উপহার দেন। এক্স্যাক্টলি।
সিরিয়াতে বিপ্লব আমাদের পরে হলো, কিন্তু সিরিয়াতে দেখেন তারাও কিন্তু একটি ইন্টারিম কনস্টিটিউশন সাথে সাথে ঘোষণা করে দিল। মার্চ মাসে ঘটনা, মার্চ মাসে তারা ইন্টারিম কনস্টিটিউশন সাইন করে দিল, এবং সেই ইন্টারিম কনস্টিটিউশন আন্ডারে কিন্তু এখন রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এই কাজটা তো আমাদের করা উচিত ছিল, আমরা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আমাদের উই হ্যাভ টু রেকগনাইজ আওয়ার মিস্টেক্স, এটা আমাদের ভুল হয়ে গেছে। আমাদের উচিত যেহেতু এখন আমাদের এখন নির্বাচন সামনে চলে এসছে আগামী বছর, আমরা সবাই আশা করি যে নির্বাচন হয়ে যাবে, কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, আমি এটা সর্বশেষ কথা বলতে চাচ্ছি এটা, যে আমরা একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই সুযোগ আমাদের হয়তো আর নাও আসতে পারে। আমাদের সবার উচিত হবে এটাকে সুনিশ্চিত করা, যাতে এই যে নতুন যে রাজনৈতিক বাস্তবতা, সেটাকে সরকার শুধুমাত্র যে কেবলমাত্র স্বীকৃতি দেবে না, বরঞ্চ সেটা একটি আইনগত এবং সাংবিধানিক রূপ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ইমরান সিদ্দিককে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকের এই আমাদের গোল টেবিল বৈঠকের লেজিটিমেসি অ্যান্ড লিগাল স্ট্যাটাস অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের চারদিকে সব আইনি লোকজনের মধ্যে আমি বেআইনি মানুষ, প্রধান অতিথির বক্তব্য দেওয়া খুব কঠিন। তারপরে আপনারা জানেন তো, আমাকে বাংলাদেশের আপিলেট বিভাগ থেকে কন্টেম্পটের জন্য সাজা দেওয়া হয়েছে, এবং সেই সাজা কনস্টিটিউশন নির্ধারিত সাজার থেকে বেশি, কারণ মাননীয় লর্ডশিপরা তাদের ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করেছিলেন কনস্টিটিউশন এক্সিড করে আমাকে সাজা দেওয়ার জন্যে। এটাও একটা ইউনিক। আমার পাশে আব্দুর রহমান ভাই বসে আছেন, খুবই স্বনামধন্য বিচারপতি, তো ওনার হয়তো জানা আছে যে ইনহেরেন্ট পাওয়ার দিয়ে আমাকে কি পরিমাণ সাজা দেওয়া হয়েছিল। আমার মনে পড়ছে ব্যারিস্টার রফিকুল হকের কথা, উনি মারা গেছেন, আল্লাহ থেকে বেহেশত নসিব করুক। উনি বলেছিলেন যে মাহমুদ, আপনি তো ভাগ্যবান, যেরকম অ্যাটিটিউড দেখছিলাম বেঞ্চের, তাতে আপনাকে ডেথ পেনাল্টি দিয়ে দেয় নাই, এটাই তো বেশি। তো সেগুলো হলো আওয়ামী বিচার বিভাগের গল্প। তো সে বিষয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি না। আজকের টাইটেল নিয়ে আমার আপত্তি আছে, কারণ এত বড় একটা মহান বিপ্লবের 1 বছর পরে আমরা এই সরকারের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন তোলাটাই আমি মনে করি বিপ্লবের সাথে আমরা অসহযোগিতা করছি, বিপ্লবকে অস্বীকার করার শামিল। এবং এই ধরনের প্রশ্ন উত্থাপন করে আমরা পতিত ফ্যাসিবাদকে যেন কোনো সুযোগ করে না দিই, এটা আমাদের একটু সতর্ক থাকা উচিত। হ্যাঁ, লিগাল ইস্যু নিয়ে তো বিতর্ক চলবেই, এবং যারা লিগাল এক্সপার্ট, আমার চারদিকে সবাই লিগাল এক্সপার্ট বসে আছেন, তাদের মধ্যে মতবিরোধ চলবে এবং শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে আসা যাবে। কিন্তু লেজিটিমেসি নিয়ে আমরা যেন কোনো প্রশ্ন না করি। লেজিটিমেসি শব্দটাতে আমার প্রধান আপত্তি আজকে, কারণ লেজিটিমেসি নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না বলেই আমি মনে করি এই বিপ্লবের পরে। তবে এর জন্যে আবার এই যে প্রশ্নটা আমরা এখন উত্থাপন করছি, আলোচনা করছি, এর জন্যে সরকারেরও দায় আছে। সরকারের দায় আছে বলেই আজকে একটু আগে ইমরান বলতে বাধ্য হলো যে আমাদের ভুল হয়ে গেছে। সুতরাং সরকারের দায়টাও আছে এর মধ্যে। যেমন ধরেন এই সরকারের চরিত্রটা কি। আমি এই বিপ্লবের সময় আমি নির্বাসনে ছিলাম, এক্সাইলে ছিলাম টার্কিতে। তো আমার মনে আছে বিপ্লবের বোধহয় পরের দিন বা ওই দিনই হতে পারে, আমার এক্স্যাক্ট ডেট মনে নেই, আমি কনক সরোয়ারের টক শোতে বলেছিলাম যে এই সরকারের ইমিডিয়েটলি একটা বিপ্লবী সরকার হওয়া উচিত। এবং সেদিন থেকে কিন্তু আমি এই কথা বলে গেছি। আমি দেশে ফেরার পরে যে প্রথম যে সংবাদ সম্মেলন করেছি, সেখানেও কিন্তু এই প্রেস ক্লাবে আমি বলেছি যে ইউনিট সরকারের এখনও সময় আছে। এটা আজ থেকে ধরেন 8-9 মাস আগের কথা বলছি আমি, সম্ভবত অক্টোবর। কারণ আমি আবার 5 দিন জেলে ছিলাম এই সরকারের আমলে, আপনারা জানেন। জেলে যেতে হয়েছিল আর একটা সাজার জন্যে, তারপরে বেল নিয়ে বেরোতে হয়েছে। আলহামদুলিল্লাহ ওই মামলা এখন খারিজ হয়ে গেছে, ওই ভুয়া মামলার থেকে আমি মুক্ত হয়েছি। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল আমাকে।
তো যেটা বলছিলাম আমি, যে ওই দিনও আমি বলেছিলাম যে এখনো সময় আছে, মানে আমি অক্টোবরের কথা বলছি, এখনো ইউনূস সরকার তার নামটা পরিবর্তন করে এটাকে বিপ্লবী সরকার করতে পারেন, তারা করেন নাই। এই জন্যেই আজ পর্যন্ত এই বিতর্ক চলছে, এবং এখনো এই বিতর্ক চলছে। এটা বিপ্লব না অভ্যুত্থান, রেভলিউশন না আপরাইজিং, এটা কি? এবং সব থেকে মজার কথা হলো, আমরা যে জুলাই ডিক্লারেশন দেখলাম, সেখানে কিন্তু বারে বারে অভ্যুত্থান বলা হয়েছে। আপনি জুলাই ডিক্লারেশন যদি পড়েন, সর্বত্র অভ্যুত্থান, কোথাও বিপ্লব নাই। তো তার মানে এই সরকারই তো স্বীকার করছে না যে এটা একটা বিপ্লব হয়েছে, এই সরকারই মনে করে এটা বিপ্লব হয় না, এটা একটা অভ্যুত্থান হয়েছে। তো সেটা সরকারের ইচ্ছা, এবং রাজনৈতিক দলগুলো, যেমন আমার আগে একজন বক্তা স্টেক হোল্ডারদের কথা বললেন, স্টেক হোল্ডারদের ইচ্ছা, তারা এটা কি করবেন, কিভাবে এটাকে তারা প্রণীত করবেন। আর আমার আরেকটা সমালোচনা আছে এই জুলাই ডিক্লারেশন নিয়ে, এত বেশি এটা লিগালিস্টিক এই পুরো ড্রাফটিং, যে এটা কোনো সাধারণ মানুষের পক্ষে পড়ে বোঝা একেবারে অসম্ভব ব্যাপার। তো এই ধরনের একটা বিপ্লব, যে বিপ্লবে একজন রিক্সা চালক অংশগ্রহণ করেছে, একজন গ্রামের কৃষকের সন্তান অংশগ্রহণ করেছে, শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেছে, তাদের যে আকাঙ্ক্ষা, তার এক্সপ্রেশন কোথায় জুলাই ডিক্লারেশনে? সে বুঝবে কি করে এটা পড়ে? এই যে এত লম্বা একটা ডকুমেন্ট তৈরি করা হয়েছে, প্রথমত এত লম্বা ডকুমেন্টের প্রয়োজন ছিল কিনা আদৌ, আর দ্বিতীয়ত এটা এত লিগালিস্টিক এটা করা হয়েছে যে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের পক্ষে এর মর্ম উদ্ধার করা অসম্ভব। আমি এর অর্ধেক মানে বুঝতে পারি না যেটা কি বলতে চেয়েছে সরকার। এবং এই যে বিপ্লবের যে আবেগ, বিপ্লবের যে অনুভূতি, আগে লিগালিস্টিক কারণে কেউ কি জীবন দিতে চায়? লিগালিস্টিক কারণে কেউ কি আবু সাইদের মতো পুলিশের উদ্যত বন্দুকের সামনে দাঁড়ায়? বন্দুকের সামনে দাঁড়ায় আবেগের জন্যে, দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, সেই কারণে দাঁড়ায়। সেটার রিফ্লেকশন কই জুলাই ডিক্লারেশনে? কারা ড্রাফট করেছে এই জুলাই ডিক্লারেশন? আমার খুব অবাক লাগে যে কাদেরকে দিয়ে এই ড্রাফটগুলো করানো হয়েছে। তো এই মিস্টেকগুলির কারণেই কিন্তু আজকের এরকম একটা টাইটেলের আলোচনা সবাই আমরা উপস্থিত হয়েছি। সরকার এই মিস্টেকগুলি না করলে আমরা এটা করতাম না। তো আমার বক্তব্য আমি খুব দীর্ঘ করব না, আমি কয়েকটি পয়েন্ট বলে আমার বক্তব্য শেষ করব। তারপরে আমি অবশ্যই সভাপতি মহোদয়ের বক্তব্য শুনতে চাই, লিগালিস্টিক কথাবার্তা শুনতে চাই। আমি লিগাল কথা বলবো না, আমি জনগণের কথা বলবো। আমার আগে একজন বক্তা বলেছেন যে সাংবিধানিক সমাধান আমাদের কাছ থেকে শুনতে চান, রাজনৈতিক সমাধান শুনতে চান। সাংবিধানিক সমাধান দেওয়ার ক্ষমতা আমার নাই, কারণ আমি সংবিধান বিশেষজ্ঞ নই। তবে রাজনৈতিক সমাধানের আমি কিছু ইঙ্গিত করতে পারি, সেটাও আমার ক্ষমতা নাই। রাজনৈতিক দলগুলো সেই সমাধান দেবেন, কিন্তু একজন বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে আমার আকাঙ্ক্ষাটা আমি ব্যক্ত করতে পারি, সেটা আমি ব্যক্ত করব। আমি সংস্কারের কথা বলি, যে সংস্কার নিয়ে যতটুকু এখন পর্যন্ত জেনেছি আমরা, এখন পর্যন্ত সই হয় নাই, কিন্তু কাজে আমরা ধরে নিতে পারছি না যে যা শুনেছি এটাই ফাইনাল। আরও হয়তো কিছু অ্যামেন্ডমেন্ট আসবে, না হলে সই হচ্ছে না কেন? কোনো না কোনো জায়গায় তো বাধা আছে, বাধার জন্যই তো সই হচ্ছে না এখন। আমরা তো আশা করেছিলাম 5ই আগস্টের মধ্যে এটা সই হয়ে যাবে, তো সেটা সই হয়নি। 8ই আগস্টও পার হয়ে গেছে, অর্থাৎ সরকারের 1 বছর পার হয়ে গেছে, সই হয় নাই। সংস্কারের 2-1টা মিনিংফুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমি মনে করি। যেমন ধরুন 10 বছর প্রধানমন্ত্রী বেশি একজন থাকতে পারবেন না, এটা একটা মিনিংফুল হয়েছে। কারণ শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছিলেন, তার কারণ ছিল যে এমনভাবে সংবিধানটাকে সাজানো হয়েছিল যার মাধ্যমে তিনি আমৃত্যু ক্ষমতায় থাকতে পারতেন। তো একজন ব্যক্তি যখন আমৃত্যু ক্ষমতায় থাকার একটা ক্ষমতা লাভ করে, তখন সে ফ্যাসিস্ট হতে বাধ্য, সে ফ্যাসিস্ট হবে, এটাই নিয়তি। এটা রাষ্ট্রের নিয়তি, তারও নিয়তি এটা ফ্যাসিস্ট হবে। এবং এটাও ফ্যাসিস্টের নিয়তি যে তাকে হয় মৃত্যুবরণ করতে হবে অথবা পালিয়ে যেতে হবে, এটাও ফ্যাসিস্টের নিয়তি। এই কথাটা বললে আবার অনেক স্টেক হোল্ডার, বড় রাজনৈতিক দল অসন্তুষ্ট হন। আমার মনে আছে 2018-তে আমার উপরে আদালত চত্বরে হামলার পরে আমি সিদ্ধান্ত নেই যে আর দেশে থাকা থাকা মানে হচ্ছে সুইসাইড করা, তো আত্মহত্যা করার কোনো মানে হয় না, এই জন্য আমি এক্সাইলে যেতে বাধ্য হই। তো ওই আক্রমণের আগ দিয়ে একটা সভায়, একটি বড় দলের সভায় আমি বলেছিলাম যে জনগণের বিপ্লব ছাড়া শেখ হাসিনাকে সরানো যাবে না, আপনারা নির্বাচনে যাওয়ার চিন্তা বাদ দেন।
তো এটা বলাতে সেই স্টেক হোল্ডার দলটি খুব অসন্তুষ্ট হয়েছিল, এবং আমি বলেছিলাম পৃথিবীর কোথাও ব্যালটের মাধ্যমে কোনো ফ্যাসিস্ট শাসককে সরানো যায় না, এটাই ইতিহাস। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেখলাম, বিএনপি গেল, জামাতও এখানে উপস্থিত, জামাতও 2018 সালের নির্বাচনে গেল। কি মনে করে গেল? এটা জামাত বিএনপি তারা ভালো করে জানে কেন গেছিল। আমি জামাতকেও তখন বলেছিলাম যে বিএনপি গেলে যাক, আপনারা যেন না নির্বাচনে, কিন্তু তারা গেল, তাদের মার্কা নাই, তারা ধানের শীষ নিয়ে নির্বাচনে গেল। এর মধ্যে কি পলিটিক্যাল মেসেজ তারা দিতে চেয়েছিল আমার জানা নাই, সেটা জামাত ভালো জানে। তো আমি যেটা বলছিলাম, তো একটা ভালো কাজ হয়েছে। আবার এর মধ্যে আর একটা ব্যাপার নিয়ে আমি খুব লোকজনের মধ্যে, লোকজন বলবো না, জনগণের মধ্যে কোনো উৎসাহ নাই, রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব উৎসাহ। আপার চেম্বার, ভাই এই আপার চেম্বার দিয়ে কী হবে? আমার এই কথা আপনাদের পছন্দ হবে না আমি জানি, কারণ অনেকেই আপার চেম্বার নিয়ে খুব উত্তেজিত। আপার চেম্বারে আপনি ফ্যাসিস্টও আটকাতে পারবেন। আপার চেম্বার তো পাশের দেশে আছে তো, ভারতে। আপার চেম্বারের কাজটা কি? আপার চেম্বারের কাজ হচ্ছে পুরস্কৃত করা, মানে রাজনৈতিক দলগুলো যাদেরকে এমপি বানাতে পারে না তাদেরকে পুরস্কৃত করাটাই হচ্ছে আপার চেম্বার, জনগণের অর্থের টাকায়। আপনি আপার চেম্বার করে কী করবেন? সেখানেও তো রাজনৈতিক দল যারা লোয়ার, আমি যেটা রাজনীতি যতটুকু সংবিধান বুঝি আমি, যারা জয়লাভ করবেন তারা তাদের মতো করে তাদের লোকজনকে আপার চেম্বারে তারা নমিনেট করবেন। তার মানে দালাল, শব্দটা শুনতে খারাপ লাগবে আপনাদের, দালাল বুদ্ধিজীবী, দালাল পেশাজীবী এবং দালাল সংস্কৃতিকর্মী, দালাল মিডিয়া পার্সোনালিটি, দালাল নটিদের আপনারা আপার চেম্বারে পাঠাবেন। এটাই হচ্ছে আপার চেম্বার। এর বাইরে আপার চেম্বারে কি হবে আমি বুঝতে পারি না। আপার চেম্বারে আমরা দেখেছি তো নমিনেশন করার রেজাল্ট কি হয়, আমরা কি নারী সদস্য দিয়ে দেখতে পাই নাই? নারী সদস্য যে 30টা জন আছেন, এখন বোধহয় 50 জন। তো এটা সম্পর্কে যায় দিনের সম্পাদক তো সব থেকে দারুণ কথা বলে গেছিলেন 90-এর দশকে, 80-র দশকে, 30 সেট অলঙ্কার। তো 30 সেট অলঙ্কার শফিক ভাই বলে গেছেন। তো এখন কি আরো 100 সেট অলঙ্কারের পরিবর্তে তাদেরকে কি বলবেন? 100 সেট কোনো কিছু আপার চেম্বারে দিয়ে আমার কি লাভ হবে আমার জানা নাই। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আপার চেম্বারের বিষয়টা শুধুমাত্র একটা চমক এবং লোকজনকে পুরস্কৃত করবার একটা পদ্ধতি ছাড়া জনগণের কোনো উপকার হবে না, এবং কোনো মিনিংফুল সংস্কার আপার চেম্বারের মাধ্যমে হবে বলে আমি বিশ্বাস করি না। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি যখন দেখব যে আপার চেম্বারে খুব বেশি উপকার হচ্ছে, তখন হয়তো আমার ভুল আমি মেনে নেব। ভুল মেনে নেওয়ার মতো সৎসাহস আমার আছে। এখন যে অবস্থায় আমরা দাঁড়িয়ে গেছি, আমরা বাস্তবতায় ফিরে আসি। বাস্তবতা হচ্ছে, আপনারা যতই বলেন যে এই সরকার আরও থাকুক, এই সরকার তার বাকি কাজগুলো করে দিয়ে যাক, সংস্কার করে দিয়ে যাক, বিচার শেষ করে দিয়ে যাক, এটা আর রিয়েলিস্টিক না। লেটস অ্যাকসেপ্ট ইট, এটা রিয়েলিস্টিক না। বর্তমান সরকার যেহেতু ইতোমধ্যে একটা সময়সীমা নির্ধারণ করেছে, এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ প্রফেসর ইউনূসের আছে বলে আমি মনে করি না। তিনি যদি এখান থেকে সরে যান, তিনি তার লিগ্যাসি নিয়ে তিনি যেতে পারবেন না, তার এক্সিট ভালো হবে না। সুতরাং যে অবস্থাই হোক না কেন, নির্ধারিত সময়সীমা যেটা তিনি ঘোষণা করেছেন সেখানেই নির্বাচন হতে হবে। এই কথাটি একটু আগে আমি আমার এক সময়ের জেলমেট ফকুল সাহেবকে বলছিলাম, যে উনি জিজ্ঞেস করছিলেন আমাকে যে আমরা আবার ভারতীয় বলয়ে ঢুকে যেতে যাচ্ছি কিনা। তা আমি ওনাকে সোজাসুজি বলেছি যে বর্তমান সরকারের আমলে ভারতীয় বলয়ে ঢুকে যাব আমি বিশ্বাস করি না। কারণ প্রফেসর ইউনূস 1 বছরে প্রমাণ করেছেন যে তিনি একমাত্র বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের মতো তিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারেন। এটা তিনি প্রমাণ করেছেন। যেটা শহীদ জিয়া দেখিয়ে গেছিলেন আমাদেরকে, সেটা প্রফেসর ইউনূস 1 বছরের মধ্যে দেখিয়েছেন। তিনি মোদির চোখে চোখ রেখে কথা বলেছেন। তিনি মোদিকে সরাসরি বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে। আমি জানি না প্রফেসর ইউনূস ছাড়া অন্য কোনো শাসকের পক্ষে, কোনো রাজনৈতিক দলের শাসকের পক্ষেও এটা সম্ভব হতো কিনা আমার সন্দেহ আছে। হলে তো খুব ভালো কথা। তো আমি যে কথাটা বলছিলাম যে আমি আশাবাদী, এবং এখন পর্যন্ত আমি প্রমাণ পেয়েছি যে ভারতের ব্যাপারে শক্ত ভূমিকা নিয়েছে বর্তমান সরকার।
ভারতীয় হেজেমনির ব্যাপারে। ভারতীয় হেজেমনিকে খুব সাকসেসফুলি তারা কাউন্টার করতে পেরেছে। মানে এই সরকারের যদি আমরা সফলতাগুলো হিসাব করি, তার মধ্যে অন্যতম সফলতা হচ্ছে যে ভারতীয় চাপের কাছে নতি স্বীকার না করা। তো সুতরাং বর্তমান সরকারের আমলে আমরা ভারতীয় বলয়ে ফিরে যাব, এটা আমি বিশ্বাস করি না। তবে তার সাথে আমি যেটা অ্যাড করেছি, রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে, যেই আসুক না কেন, তারা কি নীতিতে দেশ চালাবে সেটা সম্পর্কে তো ভবিষ্যৎবাণী করা কঠিন। এই জন্যে আমি বলেছি যে রাজনৈতিক দল আসার পরে সেটা দেখা যাবে যে তারা ভারত ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়। কারণ রিয়েল পলিটিক্স ইজ এ ডিফারেন্ট থিং। তারা এসে বলবে জিও পলিটিক্সের জন্য আমাদেরকে এটা করতে হচ্ছে, ওটা করতে হচ্ছে। ইউনিস সরকার পেরেছিলেন, ইউনিস সরকার ওয়াজ অ্যান ইন্টারিম গভর্নমেন্ট, ইউনিস সরকার স্বল্প সময়ের জন্য এসেছিলেন, আমাদের 5 বছর থাকতে হবে, এই সমস্ত বলে তারা হয়তোবা আই হোপ নট, তারা হয়তো ভারতের ব্যাপারে একটা নমনীয় অবস্থান নিলেও নিতে পারেন। বর্তমান সরকারের তুলনায় নমনীয় অবস্থান নিলেও তারা নিতে পারেন। কিছু কিছু ইঙ্গিত আমরা এখন নেতা নেত্রীদের বক্তব্যের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি। সুতরাং ভবিষ্যতের জন্য আমাদের খুব সজাগ থাকতে হবে। আমি একটা ব্যাপারে আশাবাদী, আপনাদেরকে বলে দেই, সেটা হলো আমি 6 বছর নির্বাসনে ছিলাম। 2018-তে আমি নির্বাসনে গেছি। আলহামদুলিল্লাহ বিপ্লবের মাধ্যমে, জুলাই বিপ্লবের কারণে, তরুণদের জীবনদানের কারণে আমি আবার বাংলাদেশে ফিরতে পেরেছি। এটা আমি সবসময় স্বীকার করি এবং তাদের কাছে আমার কৃতজ্ঞতা। তো 6 বছরের মধ্যে বাংলাদেশের তরুণদের যে কালচারাল চেঞ্জ আমি দেখতে পেয়েছি, এটা অবিশ্বাস্য, সারপ্রাইজিং, অত্যন্ত আশাব্যঞ্জক। দুটো বিষয়ে আমি তরুণদের মধ্যে একটা অসাধারণ পরিবর্তন দেখতে পেয়েছি, যেটা 2018-তে ছিল না। একটা বিষয় হলো ভারতের হেজেমনির প্রশ্নে বাংলাদেশের তরুণরা অনমনীয় দৃঢ়তার পরিচয় দিয়েছে এবং এখন পর্যন্ত তারা প্রমাণ করেছে যে কোনো ভারতীয় চোখ রাঙানিকে, অন্তত আমাদের বুড়াদের কথা আমি জানি না, কিন্তু বাংলাদেশের তরুণরা পরোয়া করে না। তো যখন একটা দেশের তরুণ সমাজ জেগে যায়, সেই জাতিকে পদানত করা প্রায় অসম্ভব। এই জন্যে রাজনৈতিক দল যদিও বা দিল্লির দালালি করতে চায়, আমি বিশ্বাস করি এই তরুণদের জন্য সেই দালালি তারা করতে পারবে না। এবং যে তরুণ জীবন দিয়ে স্বাধীনতা আবার পুনরুদ্ধার করেছে, অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলতে চান না, ঠিক আছে, আমি বলি দ্বিতীয় স্বাধীনতা না বলেন, কিন্তু স্বাধীনতা পুনরুদ্ধার করেছে, এটা স্বীকার করেন। স্বাধীনতা তো চলে গেছিল আপনাদের, তো সেটা পুনরুদ্ধার করেছে জুলাই বিপ্লবের যোদ্ধারা, তারা পুনরুদ্ধার করেছে। তো যারা জীবন দিয়ে পুনরুদ্ধার করেছে, তারা আবার স্বাধীনতা বিকিয়ে দিতে দেবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। সুতরাং সেই দিক দিয়ে আমি আশাবাদী। আর একটা দিকে বাংলাদেশের তরুণদের একটা পরিবর্তন হয়েছে। আমি এর আগে দেখেছি যে মুসলমানিত্বের প্রশ্নে আমাদের মধ্যে, বিশেষত আমাদের বৃদ্ধ জনগোষ্ঠীর মধ্যে বা প্রবীণ জনগোষ্ঠী যদি বলেন, তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা ছিল। আলহামদুলিল্লাহ বাংলাদেশের তরুণ সমাজের মুসলমান হওয়া নিয়ে কোনো হীনমন্যতা নাই। তো এই যে দুটো কালচারাল পরিবর্তন, আমি অবাক হয়ে গেছি 6 বছরের মধ্যে। এবং এই কালচারাল পরিবর্তন কখন হয়েছে? যখন একটা ফ্যাসিস্ট রেজিম 15 বছরেরও দীর্ঘ সময় ধরে এদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছে। তাদের সকল ব্রেন ওয়াশ ব্যর্থ হয়ে গেছে, তাই না? তারা এক ধরনের ব্যক্তি পূজা করার চেষ্টা করেছে, এক ব্যক্তিকে নিয়ে সারা দেশে মূর্তি বানিয়ে সেই ব্যক্তি পূজার চেষ্টা, সেই মূর্তি ধূলিসাৎ হয়ে গেছে। বাংলাদেশের তরুণরা সেই মূর্তি উড়িয়ে দিয়েছে। এক সময় ইরাকে জোক ছিল যে বাগদাদের জনসংখ্যা কত, সেই জনসংখ্যার অর্ধেক হচ্ছে সাদ্দামের মূর্তি। তো বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ মুজিবের মূর্তি ছিল আমি জানি না। তো যতগুলি মূর্তি ছিল মোটামুটি মূর্তিগুলোকে ধ্বংস করা গেছে আর কি। তো এই ধ্বংস করেছে কারা? তরুণেরা করেছে। কারা মারা গেছে, শহীদ হয়েছে কারা? আমাদের মেনে নিতে হবে। আপনি 50 বছরের চেয়ে বেশি বয়সের একজন শহীদকে খুঁজে বের করেন তো, পাবেন? আমি এখন পর্যন্ত পাই নাই। পেলে আমাকে একটু জানিয়েন, আমার পত্রিকায় তার ছবি চাওয়াবো আমি, যে 50 বছরের বেশি বয়স একজন শহীদ হয়েছে জুলাই বিপ্লবে, আমাকে একজন দেখান। তো যারা তরুণদের অবদান স্বীকার করতে চান না, তাদের আয়নায় নিজের চেহারাটা একটু দেখা উচিত। আমরা পারি নাই, তরুণেরা পেরেছে, আমরা পারি নাই।
এটা বাস্তবতা, এটা স্বীকার করে নেওয়া আছে। তরুণদের অনেক ভুলভ্রান্তি হচ্ছে, কোনো সন্দেহ নাই। তরুণদের অনেক বিচ্যুতিতে আমি খুব দুঃখ পাই, আশাহত হই। কিন্তু একটা বিষয়ে আমি নিশ্চিত, তাদের মধ্যে কিছু নৈতিক ভুলভ্রান্তি তাদের হতে পারে, কিন্তু দেশের স্বাধীনতার প্রশ্নে তারা তাদের প্রমাণ দিয়েছে যে তারা দেশপ্রেমিক, তারাই প্রকৃত দেশপ্রেমিক, এটা তারা প্রমাণ দিয়েছে। সুতরাং এই দিক দিয়ে আমি আশাবাদী। আর সবশেষ যে কথাটা আমি বলতে চাই, এটা একটা ভয়ঙ্কর কথা, যে একজনে বললেন যে 19টা বিষয় ঐক্যমত হয়েছে, তার মধ্যে 10টা বিষয়ে বলা হয়েছে নোট অফ ডিসেন্ট। তার মানে সেই 10টা বিষয় আমরা ধরেই নিতে পারি যে যে দলটি নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি জয়লাভ করে তো তারা বলতে পারে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমরা মানব না। কাজে এটার প্রশ্নটা কিন্তু আমাদের থেকেই যাবে, এবং এই প্রশ্নের সমাধান শুধুমাত্র করতে পারবে নির্বাচিত সরকার, এবং করতে পারবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা বলতে আমি জনগণের কথা বলছি, আউটসাইড পলিটিক্যাল পার্টি, আমরা যারা রাজনৈতিক দলের বাইরের শক্তি, ভয়েস, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে হয়তো আমরা চাপ প্রয়োগ করতে পারবো সেই নির্বাচিত সরকারের প্রতি, যে বাংলাদেশে যে সংস্কারগুলো আমরা একমত হব সেই সংস্কারগুলো যেন ইমপ্লিমেন্টেড হয়। বাট লিগ্যাল কিভাবে এই সরকার, বাকি আর কতদিন আছে এই সরকার? আর 6 মাস। এই 6 মাসের মধ্যে যে লিগ্যাল লুপহোলগুলো যেগুলো আছে, যেটা কিছুটা ইঙ্গিত ইমরান দিয়েছে, সেগুলো কিভাবে সলভ হবে এটা আব্দুর রহমান ভাই ভালো বলতে পারবেন আমার চেয়ে। কিন্তু কোনো লিগ্যাল লুপহোল আমাদের রাখা উচিত হবে না, এটা আমি একজন নাগরিক হিসেবে আমি প্রত্যাশা করি। আর সর্বশেষ কথা হচ্ছে যে আগামী নির্বাচনটাকে বানচাল করার জন্যে কিন্তু ভারত থেকে যত দূর সম্ভব চেষ্টা করা হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও ভারতীয় এজেন্টরা কাজ করছে। একজন মেজর তো অ্যারেস্ট হয়েছে, আমরা দেখতে পেয়েছি, তার পরিবার শুদ্ধ অ্যারেস্ট হয়েছে। তো সুতরাং এই ষড়যন্ত্রগুলো কিন্তু চলতেই থাকবে, এবং আমরা জানি যে দিল্লিতে ষড়যন্ত্র চলছে, এবং এখানে নানা রকম স্যাবোটাজ হওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। সম্ভাবনা বলে আমি শব্দটা বলি যে আশঙ্কা আছে। নানা রকম স্যাবোটাজ করে নির্বাচনটাকে যদি তারা আটকে দিতে পারে, তাহলে তখন কিছু লেজিটিমেসির প্রশ্ন আরও শক্তভাবে চলে আসবে যদি নির্বাচন না হয়। কাজে আমি মনে করি যে এই লেজিটিমেসির বিতর্ক শেষ করার জন্যেও একটা ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড পিসফুল নির্বাচন হওয়া আবশ্যক। একটা আহ্বান জানিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব। রাজনৈতিক দলগুলোরও কর্তব্য আছে। আপনারা সব কিছু ইন্টারিম সরকারের কোর্টে ঠেলে দেবেন আর কোনো দায়িত্ব নেবেন না, এটা কিন্তু হবে না। কারণ রাষ্ট্র তো আপনারা চালাবেন, রাজনৈতিক দলের ইচ্ছাই তো ক্ষমতায় যাওয়া। আপনাদের উচিত, প্রত্যেকটা দলের প্রতি আমি বলছি, এখনই জনগণকে আশ্বস্ত করা যে আগামী নির্বাচনে আপনারা কোনো ভায়োলেন্সের আশ্রয় নেবেন না, আপনারা কোনো ভোট কারচুপির চেষ্টা করবেন না, আপনারা কালো টাকা ছড়াবেন না, আপনারা ফেয়ার নির্বাচন করবেন। ফ্রি নির্বাচন করানোর দায়িত্ব সরকারের, ফেয়ার নির্বাচন করার দায়িত্ব কিন্তু শুধুমাত্র সরকারের না। নির্বাচন ফেয়ার হতে হলে রাজনৈতিক দলেরও একই দায়িত্ব সরকারের মতো, যদি ফেয়ার নির্বাচন হতে হয়। সুতরাং আমার রাজনৈতিক দলের প্রতি আহ্বান থাকবে, আপনারা জনগণের কাছে প্রতিশ্রুতি দেন যে আপনারা প্রত্যেকে ফেয়ার নির্বাচন করবেন। এটা যদি করেন তাহলে আমার মনে হয় যে ভারত থেকে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আমাদের ঐক্যবদ্ধ জাতির কাছে সেই ষড়যন্ত্র ব্যর্থ হবে। সুতরাং আসুন আমরা সকলে মিলে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কিভাবে করা যায় এটা নিয়ে আলোচনা করি, এবং এটা নিয়ে আমাদের পরামর্শ আমরা দিতে থাকি পাবলিকলি। শোনা না শোনা এটা সরকার এবং রাজনৈতিক দলের কর্তব্য। যেমন ধরেন, আমি বিপ্লবী সরকারের কথা বলেছিলাম, সরকার তো শোনে নাই, কিন্তু আমার কথা তো আমি বলে গেছি। আমি আরেকটা বলেছিলাম, আমি মনে করি বাংলাদেশের প্রবলেম যদি সলভ করতে হয় তাহলে রাষ্ট্রপতি শাসিত সরকারে ফিরে যাওয়া উচিত। শোনে নাই, রাজনৈতিক দল শোনে নাই, সরকার শোনে নাই। আমি মনে করি এইসব আপার চেম্বার বাদ দিয়ে যদি ফ্রান্স কিংবা আমেরিকার মতো রাষ্ট্রপতি শাসিত সরকারে আমরা যেতাম এবং ক্ষমতা রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের মধ্যে ভাগ করে দিতাম, যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং কংগ্রেস এবং সিনেটের মধ্যে ভাগ করা আছে, এরকম করে দিতাম,
তাহলে হয়তো সেটা মোর মিনিংফুল সংস্কার হতো, কিন্তু সেই সংস্কারের দিকে কেউ চিন্তা করে নাই। আমি এখনো বলে যাচ্ছি, হয়তো ভবিষ্যতে এই চিন্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলেও আসতে পারে। আপনারা যে একজন বেআইনি লোককে আইনি সভায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধান অতিথি হিসেবে, এই জন্যে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাধারণ মানুষ মাঠে নেমেছে, প্রত্যেকটি পেশাজীবী মানুষ মাঠে নেমেছে এই আন্দোলনে, এবং রাষ্ট্র এবং সমাজের বৈষম্য দূর এবং মৌলিক সংস্কার সহ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার মধ্যেই গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সভাপতি আব্দুর রহমান স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের সভার গোলটেবিল বৈঠকের প্রধান অতিথি জনাব মাহমুদুর রহমান, উপস্থিত আইন জগতের দিকপালগণ এবং আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে প্রধান অতিথির বক্তব্যের পরে সভাপতির বক্তব্য দেওয়ার আর কিছুই থাকে না। আর এমন একজন প্রধান অতিথি বক্তব্য দিলেন যার বক্তব্য শোনার জন্য আমি এতক্ষণ যদিও দেখেছি আমাদের এই ঘরের চারদিকে লোক ছিল না, কিন্তু প্রধান অতিথি বক্তব্য শুরু হওয়া মাত্রই চারদিক থেকে লোক এসে পড়ে গেছে। ইনি হচ্ছেন সেই প্রধান অতিথি যিনি জীবনের 6টি বছর দেশ থেকে বাইরে থাকতে বাধ্য হয়েছিলেন, যাকে বেআইনি বলেছেন, এবং সেই বেআইনি শব্দটি উনি নিজেই বলছেন আমি বেআইনি লোক। কে বলেছে? আওয়ামী বিচারপতিগণ। তারা বলেছেন উনি আদালত অবমাননা করেছেন, এবং সংবিধান, যেই সংবিধান করে আমরা চিৎকার করি, যেটা হচ্ছে এমন একটা দলিল বাইবেল যেটাকে কিছুই করা যাবে না, হাত দেওয়া যাবে না, এমন একটা বাইবেলের অধীনে যেই বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার বিচারপতিগণ তাদের ক্ষমতাকে অতিক্রম করে তাকে শাস্তি দিয়েছিলেন। তো সেই সংবিধানের আর কোনো কি প্রয়োজন আছে আমাদের? ডে ওয়ান থেকে আমি বলে আসছি এই আন্দোলন নয়, এটা একটি বিপ্লব। কেন বিপ্লব সেই ব্যাখ্যা আমি দিয়েছি। সেই ব্যাখ্যাটা ছিল আইনসঙ্গত ব্যাখ্যা। যখন কোনো দেশের জনগণের আন্দোলনের কারণে সে দেশের সরকার কোনো রকম সাংবিধানিক বিধি ব্যবস্থা না করে পালিয়ে যায় সমগ্র গোষ্ঠী নিয়ে, সেটা আর আন্দোলনে থাকে না, সেটা বিপ্লবে পরিণত হয়। সেই বিপ্লবটি আমাদের দেশে গত 5ই আগস্ট হয়েছে। অথচ এই বিপ্লবের পরে যে সরকার হওয়ার কথা ছিল সেটা হতো একটা বিপ্লবী সরকার, যেটা ইমরান বলেছে যে আমরা সেই ভুলটা করেছি, আমরা সেই কাজটি করি নাই। সেই সাংবিধানিক কাজটি আমাদের করা উচিত ছিল, যেটা এখন করতে যাইছে। আপনারা বোধহয় একটু খেয়াল করেন নাই, জুলাই ঘোষণা আর জুলাই সনদ দুটো জিনিস কিন্তু হতে যাচ্ছে। জুলাই ঘোষণা হয়েছে কিন্তু জুলাই সনদ কিন্তু হয়নি। গতকাল জুলাই সনদের জন্য সভা হয়েছে, ঐকমত্য কমিশন তারা সভা করেছে জুলাই সনদের লিগ্যাল ভ্যালিডিটি দেওয়ার জন্য। সেই লিগ্যাল ভ্যালিডিটি কীভাবে দেওয়া হবে এটা নিয়ে সভা হয়েছে, এবং সভায় তারা এখন লিগ্যাল এক্সপার্টদের কাছে ওপিনিয়ন চাইছে কীভাবে এটাকে আইনগত বৈধতা দেওয়া যায়। এই আইনগত বৈধতাটা দেওয়ার কথা ছিল সেই 5ই আগস্টে অথবা 8ই আগস্টে, 2024-এর 8ই আগস্টে যখন সরকার গঠন হয়, সে সময়ই এই জুলাই সনদের ঘোষণা দেওয়ার আবশ্যক ছিল, এবং তার মাধ্যমেই একটা বৈধতা নেওয়ার প্রয়োজন ছিল। সেটা নেওয়া হয়নি। কিন্তু নেওয়া হয়নি বলে কি সব কিছুই গিয়ে চলে গেছে? নো, চলে যায়নি। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই সাংবিধানিক যে ব্যবস্থা ছিল, আমাদের যে বন্দোবস্ত ছিল, সেই বন্দোবস্তে কিন্তু সরকার পালিয়ে যাবে এমন কোনো বিধান কিন্তু ওখানে নাই। একজন বক্তা বলেছেন যে, ফখরুল বলেছে যে কোন বিধানকে রেখে, কোন সাংবিধানিক বিধানটিকে রেখে এই হাসিনা সরকার পালিয়ে গেল। তার মানে এই পালিয়ে যাওয়াটা কোনো সাংবিধানিক বিধান নয়। তো সাংবিধানিক বিধান যদি না হয়, তাহলে ওই যে ভ্যাকুয়াম, কিভাবে সেই ভ্যাকুয়ামটা পূর্ণ হবে? সেই ভ্যাকুয়ামটা পূর্ণ হওয়ার জন্য হ্যান্স কেলসন বহু আগে কথা বলে গেছেন তার লিগ্যাল থিওরি অফ লয়ারতে। সেটা পরবর্তীকালে পাকিস্তান আমলে
যখন মার্শাল ল হলো তখন ডোসোস কেস, ফেডারেশন অফ পাকিস্তান ভার্সাস ডোসো, এই কেসে সেই বিষয়টি আপনার নির্ধারিত হয়ে গেছে। সেখানে বলেছিল যে ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনের কারণে যদি কোনো সরকার গঠিত হয় তাহলে সেটা সাংবিধানিক সরকার। আমাদের এই সরকারটা ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে গঠিত হয়েছে। এই ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে সরকার গঠিত হলে সেই সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার কোনো আবশ্যকতা নেই, সুযোগ নাই, অবকাশ নেই। সুতরাং আমরা যাই বলি না কেন, জনাব ইউনূসের মতন একজন ব্যক্তিকে সামনে রেখে যে সরকার আমরা গঠন করেছিলাম, যতই আমাদের ভুল হয়ে থাকুক না কেন, যতই ত্রুটি হয়ে থাকুক না কেন, এই সরকারকে সাপোর্ট করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি সেই নৈতিক দায়িত্ব থেকে সরে আসি তাহলে একদিন ইতিহাস আমাদেরকেও ছাড়বে না, আমাদের বিরুদ্ধেও ইতিহাস সাক্ষ্য দেবে। সুতরাং আমি মনে করি আমাদের আজকের এই যে সেমিনারে যে বিষয় লেজিটিমেসি অ্যান্ড লিগ্যাল স্ট্যাটাস অফ দি প্রেজেন্ট গভর্নমেন্ট, এই প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। আমাদের বর্তমান সরকার একটা লেজিটিমেট সরকার আন্ডার দি ডক্ট্রিন অফ নেসেসিটি, এবং এটা সাংবিধানিক সরকার ইনশাআল্লাহ। আমি শুধু এইটুকু বলবো যে লিগ্যাল ডকুমেন্ট করা যেটা জুলাই সনদ হতে যাচ্ছে, যেটা এই লিগ্যাল সনদটা করবার জন্য এক্সপার্টদের ওপিনিয়নটা যদি যথাযথভাবে নেওয়া না হয় এবং যথাযথভাবে এই ডকুমেন্টটা যদি করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য বিপদের আশঙ্কা থেকে যাবে। যদিও অত্যন্ত আনন্দের কথা হচ্ছে যে 15তম সংশোধনীটা বাতিল করা হয়েছে, যে কারণে 7 খ যে অনুচ্ছেদ 7 খ তার ভয়টা এখন আর নেই। কিন্তু এমন সময় তো আসতে পারে যে আবার 21 বছর পরে এই আওয়ামী গোষ্ঠীরা ফেরত এলো এবং তারা এই নিয়ে আমাদের বিরুদ্ধে নতুন করে একটা ষড়যন্ত্র করলো, নতুন করে আমাদেরকে ফাঁসিতে ঝোলালো। সুতরাং আমরা এমন কোনো ভুল করতে চাই না যে ভুল এইভাবে কাউকে সুযোগ দেবে আমাদের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে বা এই তরুণদের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করবার জন্য। সেই দিন যেন না আসে, মহান রব্বুল আলমীর কাছে সেই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে সকলকে এই অনুষ্ঠানে আসার জন্য, এই গোলটেবিল বৈঠকে থাকার জন্য এবং বক্তব্য দেওয়ার জন্য, বিশেষ করে প্রধান অতিথি এবং অন্যান্য বক্তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ প্রধান অতিথি, আমাদের আজকের সভাপতি সহ যারা অংশগ্রহণ করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রোগ্রাম শেষ করছি।